যে সবাইকে আরো একবার স্বাগত। আজকের ক্লাসে হচ্ছে আমাদের 46 রিটেনের আমরা হচ্ছে রচনার উপর একটা ক্লাস করব। আহ বরাবরের মতন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি হচ্ছে আনমিউট করে প্রশ্ন করেন অথবা হচ্ছে চ্যাট বক্সে লিখেন, আমি দুইটা ডিভাইসে লিখতেছি। আমাদের রচনার উপরে দুইটা ক্লাস হবে, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো দেখেন, বাংলা রচনা ইংলিশ রচনা এইটার আসলে আলাদা করে ওরকম যে আমি আজকে রচনার উপর প্রিপারেশন নিব এরকম কোনো কিছু নাই। এটা একটা ওভারঅল প্রসেস। এখন আমাদের আজকের ক্লাসের মানে বরাবরের মতন আর কি উদ্দেশ্য কি, এটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, যে আমরা যে আজকে রচনা ক্লাস করতে বসছি এটার উদ্দেশ্য কি। প্রথম কথা হচ্ছে রচনা লেখার কমন কিছু ফরম্যাট আছে, কোনো ভুল ত্রুটি আছে যে কোন জিনিসগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না। হ্যাঁ, তো সেইগুলো আমরা একটু দেখবো, যে টু ডু কি কি আছে, নট টু ডু কি কি আছে, কি করব কি করব না। এরপরে কিছু জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে কিছু কৌশল দেখবো। ধরেন আমাদের যদি রচনা হচ্ছে কমন না পড়ে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিস তো এরকম কমন পড়বে না, বানিয়ে লিখতে হবে। তো সেটা কিভাবে, বা আপনার কমন পড়লেও বানায় লিখতে হবে। এবং আপনি হচ্ছে প্রিপারেশনটা নিবেন কিভাবে, মানে আপনার প্রস্তুতির কৌশলটা কি হবে, যে আমি যে প্রস্তুতিটা নিব এই রচনার উপরে, এই প্রস্তুতির কৌশল কি কি হবে, কি কি রিসোর্স থেকে আমরা হচ্ছে এই প্রস্তুতিটা নিব। হ্যাঁ, সেই রিসোর্স গুলা কি কি হতে পারে, আমরা সেই রিসোর্স গুলা দেখবো। আমাদের সোর্স গুলা কি কি, সেই সোর্স গুলো আমরা একটু দেখবো, যে কোন কোন জায়গা থেকে আমরা হচ্ছে প্রস্তুতি নিব রচনা করার জন্য। এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে, সেই বরাবরের মতন সেই প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন ওইটা হচ্ছে আমরা কিছুটা অ্যানালাইসিস করব, যে অন্য বছরগুলা কি ধরনের প্রশ্ন আসে। এখন দেখেন, এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের আজকে উদ্দেশ্য। আমরা ক্লাস শেষ করার পরে আমরা আবার এখানে ফিরে আসব, যে আমাদের হচ্ছে উদ্দেশ্যটা কতটা হচ্ছে আমরা বুঝতে পারছি বা পারি না। দেখেন, প্রথমে আপনাদের জন্য আমি একটা কমন জিনিস রাখছি, সেটা হচ্ছে যে রচনা লেখার কৌশল কি কি। বাংলার ক্ষেত্রে, রচনার ক্ষেত্রে আমরা কি বলছি, আপনারা যারা আমার আগের ক্লাসগুলো করছেন, যে সময়ের একটা আমি ব্যাপার সবসময় বলি, যে এখন ঘড়িতে কয়টা বাজে। হ্যাঁ, আপনি যে রচনা লেখা শুরু করছেন, এটা ম্যাক্সিমাম হচ্ছে আপনি একটা কি একটা 10, হ্যাঁ, একটা সময় শুরু করবেন অথবা একটা 10-এর মধ্যে আপনার এটা যেন কোনোভাবেই একটা 25-30 এই এই পজিশনে যেন চলে না যায়। এবং এই পজিশনে চলে যাবে, এই যে চলে যাইতে পারে, এই জায়গাটা আপনি ঠেকাবেন কখন, ওই যে তৃতীয় ঘন্টায়। আমি বারবার আপনাদের বাংলা পড়ানোর সময় বলি যে বাংলা পরীক্ষায় তৃতীয় ঘন্টাটা খুব সাবধান, 11টা থেকে 12টা যেটা। হ্যাঁ, 11টা থেকে 12টা না, সরি 12টা থেকে 1টা। মানে যখন আমরা হচ্ছে সেকেন্ড পার্টের যে অংশটা লিখি, সংলাপ লিখি, প্রতিবেদন লিখি, ওই অংশটা অনুবাদ, গ্রন্থ সমালোচনা, এই একটা ঘন্টা খুব ক্রুশিয়াল এই বাংলা পরীক্ষার জন্য। এবং এই একটা ঘন্টা মানে আপনার পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আসলে আপনি তখনই বুঝতে পারবেন, এই এই টাইমে যখন বাজবে, পরীক্ষা যখন 12টা বাজবে। তা আমরা মোটামুটি ওইভাবে টাইম সেভ করতে করতে আসবো। আমাদের যেন অন্ততপক্ষে 50 মিনিট মানে টাইনা লেখার মতন সময় থাকে, এবং চিন্তা ভাবনা করার জন্য যেন 5 মিনিট আমি সময় পাই। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, যেগুলো আপনাকে মানে খুব ভালোভাবে টাইনা লেখা লাগে, যেরকম বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলা, ইন্টারন্যাশনাল হচ্ছে এম্পেরিক্যাল এর প্রশ্নগুলা, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং এর প্রশ্নগুলা। এইগুলো আপনি যদি মানে একটু চিন্তা করে আপনার স্ট্রাকচারটা দাঁড় করায় না নেন, আপনি যদি একটা কাঠামো দাঁড় না করায় নেন এই প্রশ্নগুলাই, রচনা, ইংলিশের রচনা, বাংলা রচনা, এই রচনাগুলা যদি একটা কাঠামো দাঁড় করায় না নিয়ে আপনি লেখা শুরু করেন, সেম এম্পেরিক্যালও সেম, বাংলাদেশ অ্যাফেয়ার্স এ আমি বড় বড় প্রশ্ন দেয়, কাঠামো দাগ না করা যদি যে দুমদাম লেখা শুরু করে দিলাম পাইছি প্রশ্ন, তাহলে ওই জিনিসটা কিন্তু মানে সাজানো গুছানো হয় না। এবং আপনি অনেক কিছু হয়তো জানেন, সেটা পরীক্ষা হলে লিখে আসবেন না, বাড়ি এসে মনে করবে আরে এই কথাটা তো জানতাম, লিখে দিয়ে আসতে ভুল করছে, বা এইভাবে আমার লেখাটা উচিত ছিল। এবং জিনিসটা সাজানো গোছানো হয় না। এই যে কথাগুলো বললাম, যে জায়গাগুলো আছে কাঠামো গঠনের ব্যাপার আছে, এই জায়গায় কমন একটা জিনিস রাখবেন। আপনি লেখা শুরু করছেন, লেখা শুরু করছেন একটা মানে সিনেমার মতন কাহিনীর বিল্ড আপ করছেন, বা উপন্যাসের মতন চরিত্র বিল্ড আপ করছেন, করতে করতে আবার শেষ করবেন। এই জায়গা আপনার এই ক্লাইম্যাক্স হইতে হইতে এই জায়গায় শেষ হলো, বোঝা যাবে যে আমার জিনিসটা শুরু হইতেছে এবং আস্তে আস্তে আমি পিকে যাইতেছে, এই যে আবার আস্তে আস্তে শেষ হইতেছে। রচনার ক্ষেত্রে এই জিনিসটা বোঝাটা খুব মানে ইম্পর্টেন্ট আর কি, যে আমার একটা জিনিসের শুরু আছে, আমি এই জিনিসটা গাঁথুনি গাঁথতে 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 আগাইতেছি, এবং আস্তে 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 আমি শেষের দিকে যাইতেছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইভাবে হচ্ছে আমরা মাথায় রেখে করবে। এবং এই কাজটা করার জন্য যেন আমাদের 5 মিনিট
সময় বরাদ্দ থাকে এবং পুরো জিনিসটা আমরা মোটামুটি 50 মিনিটের মতন লিখবো। এখন রচনা হচ্ছে আমরা কতটুকু লিখবো, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার হাতের লেখার মানে আপনার যে ফন্ট সাইজ, হ্যাঁ আপনার হাতের লেখা আপনি হচ্ছে কোন সাইজে কোন ফন্টে লেখেন, এটাও একটা ফ্যাক্ট। ধরেন কেউ হচ্ছে লিখতেছে হচ্ছে এ স্টাইলে, হ্যাঁ কেউ আবার লিখতেছেন এ স্টাইলে, এখন এই দুই ফন্ট তো আলাদা। নর্মালি আমরা একটু এটা বড় লিখি, তবে আমি একটা জিনিস যেটা কমনলি সাজেস্ট করতাম বা ফলো করতাম, যে মোরাললেস আমি হচ্ছে 10 পেজের মতন লিখবো। এখন আমার এইটার হচ্ছে একটা যৌক্তিকতা ছিল যে ইংলিশে 1000 ওয়ার্ডের ভিতরে লিখতে বলে, একটা পেজে মোটামুটি 100 ওয়ার্ডের মতন আমি লিখি, তাহলে 10 পেজ। তাহলে বাংলায় তো আরো 10 মার্ক কম, এখানে তো 50 মার্ক, বাংলায় হচ্ছে 40 মার্ক, তাহলে আমি যদি 10 পেজ লিখি যথেষ্ট, সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে আপনি যদি এরকম করেন যে আমি কোনো পেজের ভিতরে হচ্ছে এরকম গ্রাফ দিয়ে বা এই কাজ করে টরে ওয়ার্ড লিখছি কম, সেক্ষেত্রে আপনি একটু পেজ বাড়ায় লিখেন, 10 পেজের জায়গায় 12 পেজ লিখেন। মানে 10 পেজ মিনস হচ্ছে যে আপনি গ্রাফ ট্রাফ সবকিছু সহ একেবারে 10 পেজ টার্গেট নিছি, এটা কোনো মতে পেজ ভরাই দিয়ে আসলাম। পেজ ভরানো কিন্তু ফ্যাক্ট না। মনে রাখবেন বাংলা ইংলিশ দুইটাই আপনার ভাষাগত যে দখল, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে পরীক্ষা করা হয়। এখন আপনি হচ্ছে ইচ্ছা মতন ডাটা কোটেশন দিয়ে একটা জিনিস উপস্থাপন করে, এই জিনিসের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আপনার ভাষাগত জিনিসটার গুরুত্ব আরো বেশি রচনার ক্ষেত্রে। এটা হচ্ছে, এটা মাথায় রাখবেন যে আমি জাস্ট খালি পেজ ভরা দিয়ে আসলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে যে সব উত্তর করার পরে সে হয়ে গেলে তখন আমরা রচনা লিখবো, রচনাটা যে রচনা আমরা ভালো সেটার উত্তর করবে, এখন আর এটা নাই, কারণ কোনো অথবা এখন আর থাকে না। সুতরাং যেটা আসবে আমাদের সেটাই উত্তর করতে হবে। প্রচুর পয়েন্ট এবং সাব পয়েন্টের মাধ্যমে হচ্ছে বিষয়টি উপস্থাপন করতে হবে। পয়েন্ট সাব পয়েন্ট বলতে কি বুঝাইছে, ধরেন আপনার লাস্ট বিসিএস এ কোনটা আইছে, ইন্টারনেটের সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা। এখন আপনি বললেন যে ইন্টারনেট সংস্কৃতি, তো আপনি বললেন যে মানে ইন্টারনেট কি, হ্যাঁ এরপরে বললেন যে ইন্টারনেটের আবিষ্কারের ইতিহাস, হ্যাঁ এটা আবিষ্কারের একটা ইতিহাস দিলেন। এবার এটা বাংলাদেশে মানে বিশ্বে কিভাবে এটা হচ্ছে ছড়ায় পড়ছে, বাংলাদেশে কিভাবে হচ্ছে ইন্টারনেটে আসছে, বা বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহারের প্রচলন শুরু হয়েছে কিভাবে, এইগুলো হচ্ছে পয়েন্ট সাব পয়েন্ট। হ্যাঁ, যে আমি ইন্টারনেটের মধ্যে এর একটা আবিষ্কার একটা সাব পয়েন্ট দিলাম, বাংলাদেশের প্রচলন দিলাম, এরকম পয়েন্ট এইভাবে দিয়ে বিষয়টিকে উপস্থাপন করবে। আচ্ছা, পয়েন্টের ভিতরে সাব পয়েন্ট তৈরি করা যাবে, পয়েন্টের ভিতরে একাধিক প্যারা দিয়ে লিখতে পারবেন। রচনাটা তথ্যবহুল হইতে হবে, তথ্য যতদূর পারেন দিবেন। এখন যদি এরকম রচনা লেখেন অ্যাবস্ট্রাকটিভ টাইপের, আমার ছেলেবেলা বা শীতের সকাল, বেগম রোকেয়া বা এই ধরনের রচনা যদি আসে বা লিখতে হয়, সেই ক্ষেত্রে তো ওরকম তথ্যের কোনো কিছু নাই। যথা যতদূর সম্ভব সাম্প্রতিক তথ্য দিবেন, যদি তথ্য দেন আর কি। আচ্ছা, রচনাটির আয়তন হইতে পারে 10 পৃষ্ঠা। হ্যাঁ, এটা আপনার যেটা বললাম ফন্টের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ডিং ফন্ট সাইজ যেরকম। আচ্ছা, রচনার প্রস্তুতি হিসাবে তথ্য সংগ্রহ করতে থাকুন এবং তথ্যগুলোকে একটা ফাইল বন্ধ করুন, এইটা নিয়ে আমি বলবো প্রস্তুতির অংশের ভিতরে। রচনার জন্য একটা আকর্ষণীয় সূচনা থাকা দরকার, এটা নিয়ে বলতেছি। ভূমিকা উপসংহার এই শব্দ দুইটা ব্যবহার করবেন না, দেখেন শব্দ ব্যবহার করবেন না, কিন্তু ভূমিকা উপসংহার অবশ্যই লিখবেন। মানে হচ্ছে রচনা আমার ফরম্যাটটা কেমন হবে। ধরেন হচ্ছে আমি এখানে লিখছি যে এটা কত 8 নং প্রশ্নের উত্তর, এটা লিখলাম, রচনার হচ্ছে নাম লিখলাম। এবার আমার এইখান দিয়ে প্যারা লেখা শুরু হয়েছে, এবার আমি সেকেন্ড একটা প্যারা নাম দিছি ইন্টারনেট। হ্যাঁ, কিন্তু এইটা তো ভূমিকা, কিন্তু এখানে এই যে ভূমিকা এই শব্দটা আমরা লিখবো না। এবং যখন আমাদের শেষ হবে, ধরেন এইখানে একটা পয়েন্টের নাম ছিল কিছু একটা, আমরা এখানে শেষ করছি, এবার উপসংহার শেষ করছি, এই শেষ। কিন্তু এখানে যেটা যে উপসংহার, এটা আমরা লিখবো না, কিন্তু একটা প্যারা আকার উপসংহার দিব। এবং এইটা যে একটা উপসংহার, এটা আপনার মানে প্যারাটা পড়লে বোঝা যাবে যে হ্যাঁ এখানে একটা উপসংহার লেখা হয়েছে। তাহলে হচ্ছে আমরা ভূমিকা আর উপসংহারের শব্দ দুইটা ব্যবহার করব না, কিন্তু মানে ভূমিকার উপসংহার প্যারা আকারে লিখবো। প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা আকর্ষণীয় শিরোনাম দিয়ে লিখতে পারেন। এটা যতটা কাব্যিক ভাবে লেখা সম্ভব সেভাবে আসলে, বা আহ কি বলে কোনো ছন্দে মিলায় হচ্ছে লিখতে পারলে ভালো। এটা ইনস্ট্যান্ট আসলে প্র্যাকটিসের ব্যাপার না, না দিলে আসলে ওইভাবে হয় না। যেরকম 45 এই রচনা যখন আমি লিখছিলাম, আমার মনে আছে এর কোন একটা পয়েন্টের ভিতরে আমি হচ্ছে নজরুলের কোন একটা লাইন ঢুকাইছিলাম মনে হয়, যে আহ, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু মানে শিরোনাম যেটা ওই হেডিং এর ভিতরে ওইরকম একটা লাইন দিয়ে দিছি যে নেতিবাচকতা বুঝাইতে এরকম। তো এইটা আর কি, যে আপনি শিরোনামের নাম যদি ইন্টারেস্টিং আপনার কিছু মাথায় আসে,
সেটা ওইভাবে দিবেন। এটা হচ্ছে আমাদের একটা মানে রচনা লেখার জন্য একটা কমন জিনিস। তাহলে এইখান থেকে আমরা সামারি কি, আমরা মোটামুটি মোরালেস 10 পেজ, 10 পেজ না পারি 7-8 পেজ লিখি। হ্যাঁ, বা বেশি লিখলে 12 পেজ লিখি, কিন্তু তার ওই পাশে যাওয়ার দরকার নেই। কেউ যদি অনেক বেশি লেখার চিন্তা করেন, মানে অনেক অতিরিক্ত লেখার দরকার নেই। আচ্ছা, আমাদের হচ্ছে ফরম্যাটটা কিভাবে, এটা আমরা আশা করি হচ্ছে বুঝতে পারছি যে আমরা কি ইয়াতে লিখবো। আমরা হচ্ছে এই যে কোশ্চেনের মার্ক দিলাম, একটা প্যারা ভূমিকা, এরপর হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট লিখবো এরকম। আমাদের যখন ঘড়িতে এখন ধরেন 1টা 5 বাজে, আমাদের হাতে 55 মিনিট সময় আছে রচনা লেখার জন্য। আমরা প্রথম 5 মিনিট হচ্ছে কি লিখবো সেটা সম্পর্কে চিন্তা করব। ধরেন এইখানে আমরা লিখলাম হচ্ছে এবিসিএস, আমি এটা লিখছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতি। তার মানে আপনি অবশ্যই একটা ভূমিকা দিতেছেন, ওকে। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব এইটা ধরেন আপনার পরীক্ষার প্রশ্ন। আপনি প্রশ্নের এই ডান পাশে এইভাবে হচ্ছে পেন্সিল দিয়ে আপনার কাঠামোটা দাঁড় করায় নিবেন। হ্যাঁ, যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সূচনা, যে যুদ্ধের সূচনাটা কিভাবে হয়েছে, যুদ্ধের সূচনা। এরপরে ধরেন আপনি দিলেন যে এই যুদ্ধের হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, তার মানে যুদ্ধের হচ্ছে কারণটা কি, যুদ্ধের মূল কারণ, যুদ্ধের মূল কারণ। তারপরে ধরেন হচ্ছে ওই উম, তারপর ধরেন দিলেন হচ্ছে পূর্বের ইতিহাস। তো তাদের মাঝখানে যে পূর্বের ইতিহাস ছিল, তাদের দুই দেশের মধ্যে কি ধরনের ঘটনা ছিল, পূর্বের ইতিহাস বা পূর্বের ঘটনা, ঘটনাবলী বা হচ্ছে ঘটনা প্রবাহ, যে তারা আগে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, এই ধরনের। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে হচ্ছে আমরা দেখেন যুদ্ধের সূচনা কিভাবে হয়েছে, বা এইটারে এইখানে না দিয়ে এই যে আমি এখন লেখা শুরু করলাম, লেখা শুরু করে মনে হতেছে কি যে যুদ্ধের সূচনা প্রথমে না দিয়া এই পয়েন্টটা আগে দিলে ভালো হয়, যে দুই দেশের মধ্যে তাদের হচ্ছে সম্পর্কের গতি প্রবাহ কিরকম ছিল, এটা দিলে ভালো হয়। তা ধরেন একদম আমি সূচনার শুরুতে দিলাম যে সম্পর্কের গতি প্রবাহ, যে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন ছিল। এরপরে হচ্ছে যুদ্ধের সূচনা দিলাম, বা এরপরে দিলাম হচ্ছে যুদ্ধের কারণ, যুদ্ধের কারণের পরে তারপরে দিলাম যুদ্ধের সূচনা। তাহলে জিনিসটা আমার মনে হচ্ছে যে একটা বিল্ড আপ এর মতন হইতেছে, যে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ইতিহাস কি ছিল, তাদের যুদ্ধের আসলে বেসিক কারণটা কি, এরপর হচ্ছে সূচনাটা কিভাবে হইলো। এরপরে ধরেন দিলাম যে যুদ্ধে হচ্ছে বর্তমান পরিস্থিতি কি। হুম। এবার এই বর্তমান পরিস্থিতির মধ্যে রাশিয়া কি কি করছে, ইউক্রেন কি কি করছে, এইভাবে। আবার যুদ্ধের যে কারণ, সেই কারণের ভিতরে আমরা দিলাম যে রাশিয়ার দিক থেকে কারণ, যে রাশিয়ার দিক থেকে কি ধরনের কারণগুলো আছে, আবার ইউক্রেন হচ্ছে কি ধরনের কারণ দর্শাইতেছে। আচ্ছা, বর্তমান পরিস্থিতি দেখালাম যে দুই দেশের মধ্যে বর্তমান পরিস্থিতিতে কি আছে। এরপরে ধরেন বিশ্ব পরিস্থিতি, তাহলে বিশ্বের যে কি বলে এটা নন স্টেট যে অ্যাক্টররা আছে, তারা কি ধরনের কাজ করতেছে, তার মানে অরাষ্ট্র আহ, অরাষ্ট্রীয় কর্মকের ভূমিকা, বর্তমান হচ্ছে অরাষ্ট্রীয় যে কর্মক আছে, তারা কি ধরনের ভূমিকা পালন করতেছে। আচ্ছা, এবার দিলেন হচ্ছে যুদ্ধের প্রভাব, যেহেতু যুদ্ধের বিশ্ব পরিস্থিতি চাইছে, তাহলে যুদ্ধের প্রভাব, এখন যুদ্ধের প্রভাব হচ্ছে দিতে হবে প্রথমে স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী দিয়ে তার মধ্যে হচ্ছে ধরেন এই যে কি বলে, স্বল্প মেয়াদী একটা দিব, দীর্ঘমেয়াদী একটা দিব। তো দীর্ঘমেয়াদীর ভিতরে ধরেন কি কি যাইতে পারে, যে অর্থনীতিতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, তারপরে কৃষিতে প্রভাব পড়তেছে, যে সারটার দাম বৃদ্ধি পাইছে এরকম। স্বল্প মেয়াদী প্রভাব কি হয়েছে, এই যে শরণার্থী অধিক মাত্রায় হচ্ছে কি হয়েছে, বাইরে গেছে। তারপরে বৈশ্বিক একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই এখন এইগুলা তো আমি প্রশ্নের ভিতরে 5 মিনিট চিন্তা করে লিখতেছি, এটা দেখার সময় যদি আমার ইনস্ট্যান্ট মাথায় কোনো কিছু আসে, ওইটা আবার আমি ওইখানে ইনক্লুড করব। এবং যদি আমার মনে হয় যে এই পয়েন্টটা আগে দিয়ে এখানে যেটা হলো, যে এই পয়েন্টটা আগে দিয়ে এখানে এটা পরে দিলে এটা একটা গতিশীল থাকে, সেইভাবে হচ্ছে আঁকতিস আমি এটা করে নিব 5 মিনিটের ভিতরে। তারপর ধরেন যুদ্ধের প্রভাব টভাব এইসব দিলাম, তারপরে দিলাম যে যুদ্ধে, যুদ্ধ বন্ধে কি বলে, যুদ্ধ বন্ধে হচ্ছে কি কি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, পদক্ষেপ সমূহ। এরপরে আচ্ছা, এই যুদ্ধের হচ্ছে ভবিষ্যৎ কি হইতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে যুদ্ধ বন্ধে সুপারিশ সমূহ, আপনি একটা সুপারিশ দিলেন, বাংলাদেশের একটা প্রভাব দিতে পারেন। এবং বারবার প্রশ্নটা পড়বেন যে প্রশ্নের মধ্যে অন্য কোনো কিছু চাইছে কিনা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চাইছে এবং বৈশ্বিক যে পরিস্থিতি সেটা চাইছে। তার মানে মেইনলি এই প্রভাব যেটা, এইটা হচ্ছে আমার মূল রচনা। এই যে যুদ্ধের প্রভাব, এটা হচ্ছে বিশ্ব পরিস্থিতিটা মূল রচনা। তার মানে মূল রচনা হচ্ছে কোন জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে আমার মূল পিক পয়েন্ট। হ্যাঁ, আর বাকি আর সবকিছু এই যে
তাদের বিগত ইতিহাস কি ছিল, কিভাবে যুদ্ধের সূচনা হয়েছে, যুদ্ধের কারণ কি, এই যুদ্ধ বন্ধে কি করা যেতে পারে, আমার বন্ধে সুপারিশ কি কি, উপসংহার, এইগুলো হচ্ছে এই অংশ। কিন্তু আপনার মূল রচনার পিক পয়েন্ট হচ্ছে এইটা। এই জায়গাটা কি বোঝা গেল যে আমার আসলে মূল রচনাটা কোনটা চাইছে? আচ্ছা, এবং এই জায়গাটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম জায়গা থাকবে। ধরেন এইটা দিয়ে আপনি রচনা বিল্ড আপ করতেছেন, আপনি 10 পেজ লিখতেছেন, অন্তত পক্ষে 5 পেজ থাকবে এই জায়গায়, আর এইখানে থাকবে 2.5 পেজ, এইখানে থাকবে 2.5 পেজ, যে মূল রচনায় যেন আমি বেশি জায়গা দিই বা বেশি সময় হচ্ছে ওইখানে মানে ইনপুট করি আর কি। আচ্ছা, এরপর বাংলাদেশের প্রভাব দিলাম, এবং যুদ্ধ বন্ধে হচ্ছে কিছু আপনার নিজস্ব সুপারিশ থাকতে পারে, এবং লাস্টে আপনি একটা উপসংহার দিবেন, উপসংহারের শব্দটা উল্লেখ না করে। এইভাবে আপনারে 5 মিনিটের মধ্যে জাস্ট এরকম একটা জিনিস সাজায় ফেলতে হবে, একটা ফরম্যাট দাঁড় করায় ফেলতে হবে কোশ্চেনের পাশে। এরপরে আপনি জাস্ট হচ্ছে লেখা শুরু করবেন। এই এই প্রশ্ন আপনার সামনে এরকম থাকলে আপনি ধাপাধাপ দেখবেন আর লিখবেন, দেখবেন আর লিখবেন, যে এরপরে 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 এই টাইনে লিখে যাবেন জাস্ট। এবং লেখার মাঝখানে আপনার কি হয়েছে, ধরেন আপনার আপনার লেখার জন্য হাতে 50 মিনিট সময় থাকুক, কিংবা আল্লাহ না করুক যে সময় কম হয়েছে 35 মিনিট সময় থাকুক, পয়েন্ট এইগুলাই থাকবে। ভিতরের জায়গার জিনিসগুলো ছোট বড় হবে, মানে নাম্বার অফ যে পয়েন্ট শিরোনাম এগুলো অনেক বেশি থাকবে। আপনি এই সবগুলাই লিখবেন। যদি সময় আপনার রাতে বেশি থাকে আপনি বাড়ায় লিখতে পারেন, তাহলে এখানে হচ্ছে বেশি ইনপুট দিবেন। যদি কম থাকে কম ইনপুট দেবেন। এবং আপনার এই জিনিসটা খুব সাবধান যে আমার মূল রচনাটা হচ্ছে এইটা, তার মানে যুদ্ধের যে প্রবাহ, আহ প্রভাব, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বৈশ্বিক পরিস্থিতি কি, ওই জায়গাটা আমার 5 মিনিট 5 পেজের মতো লিখতে হবে, ওইখানে আমার ম্যাক্সিমাম টাইম দেওয়া লাগবে। তাহলে বাকি জায়গাগুলো আমার কম সময় কাভার করে আসতে হবে, আমি অনেক বেশি শিরোনাম দিব কিন্তু সময় কম লাগাবো। এইভাবে হচ্ছে এই জায়গাগুলো টাইমে আসতে হবে, এই জায়গাটা টাইম বেশি দিতে হবে, আবার ক্লোজিং এ আসতে হবে। এই যে রচনার মোটামুটি একটা মানে লেখার ফরম্যাট বা একটা বিগত দুইটা দিয়ে আমি হচ্ছে দেখাইলাম যে আমরা প্রথম 5 মিনিটে কিভাবে কাঠামো দাঁড় করাবো, কিভাবে লিখবো, এইটুক আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। জি ভাই, ক্লিয়ার হয়েছে, কিন্তু সূচনাটা কতটুকু লিখবো? এক পৃষ্ঠা হ্যাঁ, কি? বলতেছি। 1/2 পেজ। সূচনা কলমে 1 পেজ লিখবেন না, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিকের এমপিরিক্যাল সবকিছুর বেলায়। আপনারা অনেকে করেন কি, প্রথম পেজের বইটা একদম পুরোটা হচ্ছে সূচনা লেখেন, তাহলে ওটা যে কিরকম সূচনা যায় না, এটা হচ্ছে সংক্ষিপ্ত হবে বড় জোর 1/2 পেজ, এই যাতে নতুন একটা পয়েন্ট শুরু করবে। এই, তাহলে এটা একটা ফরম্যাট থাকে। হ্যাঁ, যে এইখানে আপনি একটা শিরোনাম দিচ্ছেন, এটা একটা নতুন পয়েন্ট শুরু হয়েছে, এটাতে প্রশ্নের উত্তর গেল, এই 1/2 পেজের মতন দিবেন। ঠিক আছে, আর খুব বেশিও যদি হয় তাও ধরেন হচ্ছে 2/3, কিন্তু ধরেন তাহলে সেই ক্ষেত্রে এই পর্যন্ত আসছে, কিন্তু এই জায়গায় একটা পয়েন্ট শুরু হয়, এবং ওই পয়েন্টটা মোটামুটি একটা কয়েক লাইন লেখার মতো থাকে। কখনোই ফুল পেজ ধরে সূচনা লিখবেন না। সূচনার মধ্যে চাইলে একদম প্রথমেই একটা আপনাদের কোটেশন দিয়ে যদি লিখতে ইচ্ছা করে দিতে পারেন, কোনো কবিতার লাইন দিয়ে যদি দিতে ইচ্ছা করে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যখন শেষ করবেন তখনও কবিতার লাইন দিয়ে শেষ করতে পারেন, সমস্যা নাই, সেগুলো করতে পারেন। আচ্ছা, এইখানে এই এই অংশটুকু নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন। না ভাই, কোনো প্রবলেম। ভাইয়া সব জায়গায় যদি হচ্ছে মানে পিক যে ব্যাপারটা ছিল ওটা যদি মানে বুঝতে না পারি তখন যে না, পিকটা দেখেন, আপনার আমি র্যান্ডমলি একটা জায়গায় যাই, এটাই যাইলাম। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর বিশেষ। এইখান থেকে আপনি যে কোনো একটা ঠিক করেন, কোনটা দেখবেন। সড়ক দুর্ঘটনা। আচ্ছা, বাংলাদেশের সড়ক, আচ্ছা সড়ক দুর্ঘটনা, তাহলে সড়ক দুর্ঘটনার মধ্যে আমার হচ্ছে কি থাকতে পারে, যে সড়ক দুর্ঘটনা হচ্ছে কেন হয়, হ্যাঁ, আবার হচ্ছে এটা প্রতিকার কি। এখন এই সড়ক দুর্ঘটনার এইখানে হচ্ছে মূল জিনিসটা কি হতে পারে, যে আচ্ছা এখানে কি কি এক্সট্রা জিনিস আনা যেতে পারে, যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনি কি কি বাংলাদেশের সরকারের পদক্ষেপ কি কি আছে, কি কি আইন আছে, এইগুলা দূর করার জন্য, কমানোর জন্য হচ্ছে মানুষের কি কি ভূমিকা পালন করা উচিত, এই ধরনের জিনিসগুলো হইতো। এখন সড়ক দুর্ঘটনাটা কেন হইতেছে আর প্রতিকার কি, এইটাই তো এই জিনিসটার হচ্ছে আসল কথা, যে আমার হচ্ছে এই জিনিসটা কেন হয় আর প্রতিকার কি, আর এটার হচ্ছে প্রভাবটা কি, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক প্রভাব পড়ে, এইগুলোই তোমার পিক। তাহলে আমি এদিকে নিয়ে আসবো কেন, তাহলে এখানে আমার পিক বাদে আমি আলোচনা করব, কিন্তু পিক না এরকম জিনিস কি কি আছে, যেরকম আছে হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ, এইসব কথাবার্তা আপনি বললেন, এগুলো হচ্ছে আপনার পিক ছাড়া অন্য কথাবার্তা। ঠিক আছে, মানে আমার, আপনি এই এই জিনিসটা কখন হবে জানেন, যে হচ্ছে যার মাথায় অনেক ইনফরমেশন আছে, যে অনেক কিছু লিখতে পারে, তার হচ্ছে এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমার পিক কোনটা আর পিক বাদে হচ্ছে ফাল কথা কোনগুলা।
যে অনেক লিখতে পারে তার জন্য হচ্ছে এটা, কিন্তু আপনারা সবাই অনেক লিখতে পারবেন, সুতরাং আপনারা এই জায়গায় যাবেন, সমস্যা নেই। ওই জন্য আগেই হচ্ছে আমি সমস্যার জায়গাটা সলভ করে নিলাম, এবং পিকও বুঝতে পারবেন। বাংলাদেশের পর্যটন শিল্প, তাহলে এইখানে কিন্তু পর্যটন শিল্পের বর্তমান অবস্থা কি, মানে অবস্থা যে খারাপ দিকে যাইতেছে, এটা ভালো করার উপায় কি, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু মেইন পিকটা কি, মূলত বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্থানগুলো কোনগুলা, সেইটা হচ্ছে শিল্প বলছে, তার মানে ওই পর্যটন স্থান বলে না, কিন্তু পর্যটন শিল্পের হচ্ছে অর্থনৈতিক প্রভাবগুলা কি কি আছে, এই জিনিসগুলো আপনারা বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, এইভাবে মানে বারবার করে যে আমার এই জায়গাগুলো কোন কোন পয়েন্ট গুলো আনা যায়, আপনি প্রথমত হচ্ছে ওই পয়েন্ট গুলো আগে দাঁড় করাবেন এইভাবে। এই পয়েন্টের মাঝখানে এই সাব পয়েন্ট আছে, আবার পয়েন্ট লিখলাম, এই সাব পয়েন্ট গুলো আছে এইখানে লিখলাম, এই সাব পয়েন্ট আছে এই, তখন আপনি বুঝবেন আচ্ছা এখানে মেইন অংশটা হচ্ছে আমার এইখানে, আচ্ছা এইটার এখানে না দিয়ে এইটার এই জায়গাটা দিই। এরকম এই কাজগুলো আপনার করতে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। এবং আপনারা যে এরপর আমি আলোচনা করব, আপনারা যে অংশটা প্রস্তুতি নিবেন, মূলত প্রস্তুতিটা হবে এরকমই। আমি যে রচনায় হচ্ছে একটা খাতা ইউজ করতাম, ওই খাতায় হচ্ছে জাস্ট একটা মানে আহ, এই তো খাতা, এইখানে একটা রচনার নাম থাকতো। ওই রচনার যে আমি এই যে পয়েন্ট গুলোর কথা বললাম, এইগুলো এখানে আমি বাংলায় লিখতাম, এইখানে ইংলিশে লিখতাম, তাহলে আমার বাংলা ইংলিশ দুইটা রচনায় শেষ হইতো। এর পরের জায়গাটা ফাঁকা থাকতো, ওই পরের পেজের ইমিডিয়েট পরের পেজে আমি কি করতাম, এই রিলেটেড কিছু এক্সট্রা কথাবার্তা লাগতো আমার, যেগুলোতে আমি লিখে রাখতাম। ধরেন কিছু ডাটা লাগতো, কিছু ইনফরমেশন লাগতো, যে আমি হয়তো কোনো ভূমিক উপসংহার ঠিক করে রাখছি, এই ধরনের এগুলো আমি আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, আমি প্রথম 5 মিনিটের যে কথাবার্তা, এই যে পিক পয়েন্টের, এগুলো আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, আমি পরের অংশে যাই। আশা করি আপনারা বুঝছেন। আমি এবার হচ্ছে আপনাদের, আমাদের হচ্ছে কিভাবে আমরা প্রস্তুতিটা নিব সেই অংশে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে আমরা হচ্ছে এই রচনার হচ্ছে প্রস্তুতিটা নিব কিভাবে। হ্যাঁ, এই রচনার প্রস্তুতি ধরেন আমাদের যে পরবর্তী ক্লাস হবে 1 দিন বা 2 দিন পরে, আপনারা আমারে মোটামুটি 5টা বা 10টা জিনিস আপনাদের ইচ্ছা মতন আমরা দেখাবেন, যে ভাই আমি এই 5-10টা জিনিসের এটা দাঁড় করাইছি, কিভাবে দাঁড় করাইছেন বা কি, অ্যাসাইনমেন্ট টাইপের আর কি। এখন এইটা যাওয়ার আগে আমি আপনাদের কিছু জিনিস বলি। মানে রচনা হচ্ছে আলাদা করে কেউ ওইভাবে পড়ে না, বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ে, তারপর হচ্ছে আপনার ইয়ে পড়ে, ওটার কি বলে, এম্পেরিক্যালের প্রশ্নগুলো পড়ে। যেরকম 44 BCS এ যে প্রশ্নটা আইছে, এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, এটা সবাই তো এম্পিরিক্যালের পড়া দিয়ে লিখছে, এ বাদে তো কিছু না। তার মানে এবার এম্পিরিক্যাল দিয়ে আসছিল। ইন্টারনেট সংস্কৃত বিশ্ব ব্যবস্থা, এইটা বলেন তো এটা কোন জায়গার অংশ দিয়ে এই জিনিসটা রচনাটা বাঁধানো সম্ভব? আপনারা পুরোটা পড়েন নাই অবশ্য, একটু বলা কঠিন, তারপরে দেখিতে পারেন কিনা। বাংলাদেশ বিষয়গুলি হ্যাঁ, কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টার মানে 13-14 দিকে। আচ্ছা, আচ্ছা 12, ঠিক আছে, 13-14 দিকে 12 অধ্যায়। 13 হচ্ছে সুশীল সমাজ, 12 অধ্যায় হচ্ছে আপনার সমসাময়িক তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো সমসাময়িক তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা, ওই চ্যাপ্টারটা থেকে এই এই জিনিসটা হচ্ছে এই রচনাটা লেখা গেছে। তার মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স যখন আমি পড়বো, তখন আমার রচনার ব্যাপারে চিন্তা করতে হবে। হ্যাঁ, যখন আমি বাংলাদেশ বিষয়াবলী পড়বো, এবং বাংলাদেশ বিষয়াবলীতে আপনারা অলরেডি ভিক্টরসের একটা নোট হয়তো দেখতে পারবেন, যেরকম নারীর একটা রচনার মানে ফুল একটা রচনার ইয়া দিছিল কামরুল ভাই, যে নারীর চ্যাপ্টারের উপরে একটা রচনা হোক, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রশ্ন যাই হোক এই রিলেটেড। এখন বাংলাদেশ বিষয়াবলীতে এরকম কিছু চ্যাপ্টার শেষের দিকে আছে, এগুলো হচ্ছে আপনার 12 অধ্যায় থেকে শুরু করে, যেরকম দ্বাদশ অধ্যায়, এটা কি, যে সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড কি, আমাদের এখন স্মার্ট বাংলাদেশ চলতেছে, স্মার্ট বাংলাদেশ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইন্টারনেট ইম্পর্টেন্ট, তারপরে আর কি বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার মানে আইসিটি রিলেটেড সরকারের যেসব উন্নয়ন আছে, হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট, আইসি রিলেটেড সরকারের উন্নয়ন, সরকারের পদক্ষেপ। এবং ভাইয়েরা, যখনই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে টপিকই পড়বেন, ওই টপিকে হ্যাঁ সরকারের গৃহীত পদক্ষেপ মাস্ট করবেন, সরকারের গৃহীত পদক্ষেপ। এবং পুরা বিসিএস পরীক্ষায় যে জায়গায় সুযোগ পাবেন ওই জায়গায় এই জিনিস ঢুকাই দিবেন। আসলে ইন্টারনেট, তাহলে ইন্টারনেট বাংলাদেশে যে প্রবেশ করছে এই জিনিসটা, এই যে একটা কি বলে, এটার কি বলা যায়, একটা বিস্ফোরণ হয়েছে ইন্টারনেট ব্যবহারে। তো এই জিনিসটা বিস্ফোরণ ঘটাতে সরকার নিশ্চয়ই কিছু পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ গুলা কি কি। তারপরে ধরেন হচ্ছে সুশীল সমাজ এনজিও থেকে রচনা এভাবে আসবে না, বিশ্বায়ন ও বাংলাদেশ, এটা হচ্ছে 14 অধ্যায়।
বিশ্বায়ন ও বাংলাদেশ। তাহলে এইখানে সেম যে আমাদের হচ্ছে যে বিশ্ব ব্যবস্থায় স্লাইড কি দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে আমরা হচ্ছে খাপ খাওয়ানোর জন্য কি করতেছি? হ্যাঁ, তো বিশ্বায়ন ও বাংলাদেশের যে চ্যাপ্টার, এর মধ্যে মূলত হচ্ছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে চ্যাপ্টার গুলো আছে, তারপরে এনডিবি তে যে বাংলাদেশ ইয়ে করছে, তার মানে কার কাছ দিয়ে কি লোন নিছে, আইএমএফ থেকে যেহেতু লোন নিছে, তার মানে এইখানে বাংলাদেশের যে আর্থিক সংস্কার আছে, এই আর্থিক সংস্কার জিনিসটা এই চ্যাপ্টারের আলোচনার ভিতরে আসবে। যেহেতু আইএমএফ থেকে লোন নিছে, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আর্থিক সংস্কারের জন্য বাংলাদেশ কি করতেছে, তার মানে আর্থিক সংস্কার মানে কি, মূল্যস্ফীতি রোধ করার জন্য, এটা কন্ট্রোল করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিছে, বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিছে, ওই জিনিসগুলো এখানে আমার পড়তে হবে। এটা গেল হচ্ছে এইটা। তারপরে 15 অধ্যায় কি আছে? 15 অধ্যায় আছে আপনার লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন। হ্যাঁ, মানে নারীর যে চ্যাপ্টারটা, লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন, তার মানে পুরা আপনার নারী রিলেটেড একটা কি বলে রচনা পড়ে ফেলতে হবে। এখন নারী রিলেটেড যত বড় আপনার নারী রিলেটেড সরকারের হাজার হাজার পদক্ষেপ নিছে, পদক্ষেপের অভাব নেই। হ্যাঁ, কি কি পদক্ষেপ নিছে সরকারি, সেগুলো সহ একদম পুরো রচনার ফরম্যাটে দাঁড় করাইতে হবে। এখন কিভাবে দাঁড় করাবো? এই আমি একটা ভূমিকা দাঁড় করাইলাম। হ্যাঁ, যে আমি এখানে একটা ভূমিকা লিখবো, নারী রিলেটেড যদি পরীক্ষা প্রশ্ন আসে, আমি এই ভূমিকা দিব বা রচনায় এই ভূমিকা দিব, এই উপসংহার দিব। হ্যাঁ, এটা দাঁড় করাইলাম। এরপরে হচ্ছে আমি হচ্ছে কি কি পয়েন্ট এখানে দিব, কি কি সাব পয়েন্ট দিব, এই জিনিসটা আপনারা আগে দাঁড় করাইতে হবে। যে আমি 10 পেজের মতন যদি লিখতে চাই, আমার নারী রিলেটেড এই কথাবার্তাগুলো আসবে। এবার এর মাঝখানে আপনি যে ডাটাগুলো দিবেন, সেইটাও সামারি আকারে আরেকটা পেজে লিখে রাখতে হবে, বা এরই মাঝখানে পেন্সিল দিয়ে বা ভিন্ন কালি দিয়ে এটা একটা সামারি আকারে থাকবে। এবং ফুল রচনা কয়টা লিখবেন? একটা বা দুইটা দাঁড় করায় রাখবেন, যে আমি যদি একটা ফুল রচনা লিখি এরকম হবে জিনিসটা দেখতে। কিন্তু আপনার কাজ থাকবে এভাবে হচ্ছে সাজায় রাখা। যেটাই হোক, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ইয়ার সাথে রিলেটেড এইভাবে হচ্ছে আমরা এটা দেখবো। আর একটা চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট আছে, 16 অধ্যায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে হচ্ছে বাংলায় রচনা আপনার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ হয়েছিল, জানি কোন বিষয় আছে, খুবই সুন্দর একটা, এই যে মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, মারাত্মক কঠিন একটা রচনা, এটা লেখা খুব টাফ। মানে একদম মুক্তিযুদ্ধের একটা অংশ আপনারে মানে আটকায় দিছে, যে আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত যে অংশটা, সেই অংশটা নিয়ে লিখবেন, এইভাবে বলে দিছে। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের তাহলে 16 অধ্যায় যেটা আছে, এই জিনিসটা হচ্ছে পড়তে হবে। এখন লিবারেশন ওয়ার নিয়ে কিন্তু ইংলিশে প্রচুর প্রায় অনেকগুলো বিসিএস এ প্রশ্ন আছে। ওই যে এসেতে লাস্ট বিসিএস আপনারা দেখছেন যে লিবারেশন ওয়ার উপরে ওই রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিছে। আপনারা কি স্লাইড দেখতে হয় যাচ্ছে আসলে নাকি? আচ্ছা, তার মানে আপনাদের এই যে 16 অধ্যায়ের যেটা বাংলাদেশ বিষয়গুলো যখন পড়বেন, মুক্তিযুদ্ধ তো পড়বেনই, এইটা রচনার ফরম্যাটে দাঁড় করানোটা খুব টাফ, কিন্তু 10 পেজের মধ্যে 58টাই খুব কঠিন মুক্তিযুদ্ধটা। এবং এই জিনিসটা হচ্ছে ইংলিশে প্রিপারেশনটা নিয়ে রাখাটাও খুব ইম্পর্টেন্ট। এটা কয়েকটা জায়গার জন্য ইম্পর্টেন্ট। এক হচ্ছে ট্রান্সলেশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই রিলেটেড ট্রান্সলেশন খুব দেয়। আপনি হচ্ছে এটা যদি এসে প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে এইখানে আপনার আর ভোগাবে না। এখন এইটার যখন আমরা প্রিপারেশন নিব, কি নিব? 1952 সাল হচ্ছে কি ধরনের জিনিস হয়েছে, 47-এ দেশভাগ কি হয়েছে, 54 নির্বাচন গুলা কি হয়েছে, এই রিলেটেড জাস্ট আপনি একটা করে আর্টিকেল পড়ে রাখবেন, আর কিছুই না। হ্যাঁ, যে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের ইংলিশ রচনা প্রিপারেশন নিব এবং এসএ ট্রান্সলেশনের একই সাথে প্রিপারেশন নিব। এটার পিছনে আমি আজকে সারাদিন বা আগামী এক সপ্তাহের মধ্যে টুকটুক করে 1 ঘন্টা করে টাইম দিব। আজকে 1952 সাল নিয়ে কয়েকটা আর্টিকেল পড়ি। হ্যাঁ, এখন এই জিনিসটারে আপনি রচনায় 1952 সাল যখন লিখবেন, বড় জোর মানে একটা পেজের 3/4 এরকম লেখার সুযোগ পাবেন। তারপর হচ্ছে 54 নির্বাচন নিয়ে লিখলেন সেম, তাহলে এই জিনিসটা সামারি আকারে আপনারা লিখতে হবে। তো যখন আপনি কয়েকটা আর্টিকেল পড়বেন, তখন আপনি বুঝবেন যে এখান থেকে 3-4টা লাইন বা কিছু ওয়ার্ড আমার মাথায় রাখলে আমি 54 নির্বাচন নিয়ে ইংলিশে লিখতে পারবো। এবং আচ্ছা, এই কথাটা একটু পরে আসি। একইভাবে 56 এখানে হচ্ছে মুক্তিযুদ্ধটা আপনারা যেভাবে হচ্ছে পড়ছেন, যেটা 43 বিসিএস আইছিল যে 47 থেকে 71 সম্পর্কে লেখো, এরকম। এবং এটা শুরু করবেন একদম 47 দিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত যায় হচ্ছে থামাই দিবেন। বড়জোর লিখতে পারেন যে মুক্তিযুদ্ধের প্রভাব বর্তমানে কিভাবে পড়তেছে এই অংশে। তো এইভাবে একেবারে মানে ইংলিশের জিনিসটা এবং বাংলার জিনিসটা প্যারালালি আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্স সাথে ইয়ে করে রাখবেন। আমি এখানে যে জিনিসটা দিছি, বাংলা ইংলিশ পাশাপাশি রাখছি এই জন্য যে এই জিনিসটা প্রিপারেশন আলাদা কিছু না। তো যে জায়গায় আমরা বলতেছিলাম যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলার সাথেই আপনারে একসাথে করে এই জিনিসটা পড়ে ফেলতে হবে।
আর কয়েকটা জিনিস আছে, আমরা শুধু হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর পিছনের চ্যাপ্টার গুলা দেখি ইয়ার ক্ষেত্রে, রচনার ক্ষেত্রে। সামনের দিকের কিছু জিনিস আপনার ইম্পর্টেন্ট আছে, যেরকম চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6তে আপনারা বলছে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এখন প্রাকৃতিক সম্পদের মধ্যে কি আছে বলেন তো? খনিজ আছে, তারপরে আপনার হচ্ছে আমরা যে আমাদের প্রত্নতত্ত্ব যেগুলো আছে, মানে বাংলা কথা হচ্ছে পর্যটনের যে জায়গাটা, সেটা হচ্ছে এই অংশের ভিতরে কাভার হয়ে যায়। তারপরে সামুদ্রিক সম্পদ আছে, আমরা হচ্ছে সমুদ্র সীমা জয় করছি, বিশাল একটা অংশ, সেই অংশগুলো আছে। সমুদ্র সম্পদ, তাহলে প্রাকৃতিক সম্পদ মধ্যে ওই সম্পদগুলো এগুলো আমাদের করে ফেলতে হবে। আচ্ছা, পর্যটনের ওই অংশটা আমাদের দেখতে পাবো। সংবিধান থেকে কোনো কিছু এখানে এভাবে আসবে না, 7, 8, 9, 10 থেকে আর কোনো কিছু আসবে না। আর কি আছে? পরিবেশ প্রকৃতি। আচ্ছা, এইটা হচ্ছে চ্যাপ্টার 5 এর সাথে। চ্যাপ্টার 5 হচ্ছে আপনার পরিবেশ প্রকৃতি। পরিবেশ প্রকৃতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা। হ্যাঁ, আচ্ছা, এখানে পর্যটন ছাড়াও আপনার দুর্যোগ, সরি, বর্জ্য ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, এখন এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে ডিরেক্টলি রচনা না আসলেও আপনি যে রচনাগুলো লিখবেন সেই রচনার মাঝখানে এই পয়েন্টগুলো ইনক্লুড করা লাগবে। এই জন্য আপনাদের একটা মোটামুটি মাথায় রাখতে হবে, যেগুলো আমি বাংলাদেশ করলেও আমার রচনার মধ্যে এই জিনিসটা ইনক্লুড মানে লাগতে পারে। এবং আপনারা কাজটা করবেন কি, আপনাদের ফ্রেশ একটা খাতা থাকবে। আমি যেটা ফলো করতাম, আমি একদম শুরুতে 41st BCS এর সময় একটা খাতা এরকম লিখছিলাম, এবং টিল নাও আমার ওই একটা খাতাতেই হচ্ছে চলে, যে আমি হচ্ছে যাই ইনক্লুড করি না কেন ওই খাতার মধ্যে যে রচনা রিলেটেড আমার যা আছে হাবি জাবি সাইপাস ওর মধ্যেই আছে, ওর বাইরে কোনো কিছু নাই। এটা আপনি কোনো একটা বইতেও করতে পারেন, যে আমি এই বইতে এই এরকম কথা আমি আপনাদের আগেও বলছি। আচ্ছা, এই হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথে আপনি যে অংশটা রচনার মধ্যে প্রিপারেশনের সাথে কম্বাইনলি প্রিপারেশন নেবেন সেইটার কথা গেল। এবার এইখানে ভূমিকা আর উপসংহার রিলেটেড কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, যে আমার হচ্ছে আমি কি ধরনের ভূমিকা লিখবো, আমি কি ধরনের উপসংহার লিখবো। দেখেন, আগে যে প্রশ্ন আসতো 5টা আসতো বাংলা ইংলিশে, আপনারা যদি সেগুলো লক্ষ্য করেন দেখবেন কি ইকোনমি রিলেটেড যদি কেউ প্রিপারেশন নেয়, যে বাংলাদেশের অর্থনৈতিক ঠিক আছে, বাংলাদেশের ইকোনমিক কি বলে স্ট্যাটাস কি বা গতি প্রবাহ কি, তাহলে হচ্ছে যে কোনো রচনা লিখে আসা যাইতো আগে যেভাবে আসতো। যেরকম দেখেন, এটা কি 43 বিশেষে যেটা আছে, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স অফ বাংলাদেশ। তাহলে রেমিটেন্স জিনিসটা থেকে আসছে, এইটা হচ্ছে ইকোনমি রিলেটেড। আবার এইখানে দিচ্ছে দক্ষিণবঙ্গের উন্নয়ন, এটা হচ্ছে ইকোনমি রিলেটেড। তারপরে এখানে কি আছে, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন স্থান, তাহলে পর্যটন নিয়ে লেখা যায়। নারীর ক্ষমতায়ন, এটাও ভালো, নারীর ক্ষমতায়ন, ঠিক আছে, এটা তার সামাজিক ইস্যু। তারপর হচ্ছে বাংলাদেশের গ্রাজুয়েশন মিডিয়াল, এটা হচ্ছে ইকোনমি রিলেটেড। তার মানে আগে এরকম একটা ব্যাপার ছিল, মোটামুটি ইকোনমি রিলেটেড দিয়ে লেখা আসা যাইতো। এবং এখানে কেন, তো ইকোনমি রিলেটেড একটা প্রিপারেশন নিয়ে আগে লেখা আসা যাইতো। এখন আপনি তাহলে আমরা প্রিপারেশনটা কিভাবে নিতে পারতাম, সেটা হচ্ছে যে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট হ্যাঁ, এটা অবশ্যই নিবে কেন, এটা এখানে রাখো। সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমি যদি অর্থনীতি রিলেটেড কোনো প্রিপারেশন নিই, যে আমি যাই আসুক যা ইকোনমি রিলেটেড সেই রিলেটেড রচনাটা আসবে সেইটা আমি লিখবো, এরকম ধরেন আপনার একটা জিনিস টেন্ডেন্সি মাথায় নিলেন, তাহলে ওই রিলেটেড আপনাদের একটা ভূমিকা উপসংহার দাঁড় করাইতে হবে। এখন এই জিনিস খুব সুন্দর কিছু জায়গায় পাওয়া যায় একেবারে রেডি করা, সেটা হচ্ছে বাজেট বক্তৃতা। একদম বাজেট বক্তৃতা যদি লাস্টে চলে যান, সেখানে দেখবেন হচ্ছে উপসংহার আছে। হ্যাঁ, সে বাজেট বক্তৃতার যে উপসংহার আছে ওই উপসংহারে বাংলা ইংলিশ দুইটাই পাবেন। বাংলাটা থেকে হচ্ছে বাংলাটা নোট করবেন, ইংলিশটা থেকে হচ্ছে ইংলিশটা নোট করবেন। কি বললাম, কি ভাই বুঝাইতে পারছি? আমি এখান থেকে এভাবে নোট করে নিছিলাম, একদম হুবহু বাংলা যেটা ওইটারই হচ্ছে মানে ইংলিশ ভার্সনটা হচ্ছে পড়ে নিছিলাম। তাহলে হচ্ছে আমার বাংলা এবং ইংলিশ দুই জায়গার ভূমিকা উপসংহার ছিল সেম, যে ইকোনমি রিলেটেড যদি কিছু আসে আমি বাংলা এটা লিখবো, ইংলিশ এটা লিখবো। উপসংহারও সেম, যে আমি এখানে উপসংহার এটা লিখবো। উপসংহার এটা মেইনলি হচ্ছে ওই বাজেট স্পিচ থেকে নিচ্ছিলাম। আর ভূমিকাটা আসলে অনেক ভালো প্রিপারেশন থাকলে অনেক কিছু মাথায় আসে। তবে যেটাই হোক, আপনারা মোটামুটি একটা ভূমিকা উপসংহারের মতন একটা নোট হচ্ছে রেডি রাখবেন, কারণ এই জিনিসটা আপনার একদম রচনার শুরু। ধরেন আমি জাস্ট খাতাটা খুলেই ফার্স্টে ভূমিকা দেখবো এবং শেষের দিকে এসে উপসংহারটা ভালো করে পড়বো, এই দুই জায়গা যেন খুব সাবধানে লেখা হয়। এবং যাদের ইংলিশের প্রিপারেশন খারাপ তারা পারলে এই জায়গায় একেবারে প্র্যাকটিস করে যাবেন, যে আমি এই জিনিসই লিখবো,
যেন সেন্টেন্সের গঠনগত স্ট্রাকচারটা বলা হয়, দেখতে ভালো লাগে, কোনো ভুল ত্রুটি না থাকে। এই একটা জিনিস গেল। এখন এই রিলেটেড হচ্ছে আমরা কি কি দেখতে পারি, ধরেন অর্থনীতি, এটা তো একটা টপিক আছে, এরকম আরো কিছু টপিকের উপর আমাদের হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখতে হবে রচনা যখন আমরা পড়বো। এর মধ্যে সবচেয়ে ভাস্ট যেটা থাকে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী, যে সাম্প্রতিক সময় আলোচিত যেগুলো, যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা সাম্প্রতিক বিষয়বলী থেকে ছিল। এইটা আমরা যখন ইন্টারন্যাশনাল এম্পিরিক্যালে আপনারা যে প্রিপারেশন নেবেন, ওইটা থেকে এই অংশটা হচ্ছে কাভার হবে। আচ্ছা, উন্নয়ন ও অর্থনীতি সম্পর্কিত, উন্নয়ন ও অর্থনীতি সম্পর্কিত, হ্যাঁ, এটা একটা টাইপ হইতে পারে। তারপরে ধরেন হচ্ছে পরিবেশ বিষয়, পরিবেশ বিষয়ক ধরা হতে পারে যে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এবং বাংলাদেশ। হ্যাঁ, ধরেন বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ, এই টাইপের মানে পরিবেশ রিলেটেড কোনো কিছু হইতে পারে। তারপরে ধরেন হচ্ছে তথ্য প্রযুক্তি বিষয় হইতে পারে, তথ্য প্রযুক্তি অংশটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আর কি হইতে পারে, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক হইতে পারে, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা হইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে রাজনৈতিক কিছু বিষয় আছে, যেরকম সুশাসন, এই রিলেটেড। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতি এই রিলেটেড কিছু জিনিস হইতে পারে। এখন সাহিত্যিক বিষয়ের মধ্যে ধরেন, এটা আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এম্পিরিক্যাল আর প্রবলেম সলভিং থেকে পড়বো, ঠিকই আপনারা সাজেশনও পাবেন। এইগুলো সম্প্রতি আলোচনায় কি আছে, যেরকম মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা চলতেছে, বাংলাদেশের বা আন্তর্জাতিকে যখন প্রশ্ন আসবে, এটা অবশ্যই এর সাথে বাংলাদেশ রিলেট করে দিবে। বৈশ্বিক কোনো কিছু আসলেও এর সাথে বাংলাদেশ মিলাই দিবে, যে এর সাথে হচ্ছে বাংলাদেশের প্রভাব কি, এবং না দিলেও আপনাদের লেখার ভিতরে বাংলাদেশে আনতে হবে, মানে থাকলেও আনতে হবে যে বাংলাদেশের এটা প্রভাব কি, যেটা যে টপিকে আসুক। ধরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আছে, বাংলাদেশের অবশ্যই এটা প্রভাব আছে, যে আমাদের হচ্ছে কি বলে প্রবাসী যে আমরা পাঠাইতাম সেটা কমে গেছে, রেমিটেন্সের উপর প্রভাব পড়ছে। তারপর হচ্ছে তেল গ্যাসের একটা দামের একটা প্রভাব পড়ছে, এই ধরনের কথাবার্তাগুলা। উন্নয়ন অর্থনীতি সম্পর্কিত কি আছে, উন্নয়নের যে অগ্রযাত্রায় বাংলাদেশের আহ কি অবস্থা। তারপর হচ্ছে যে দক্ষিণবঙ্গের উন্নয়ন, যে প্রশ্নটা, দক্ষিণবঙ্গের উন্নয়ন যেটা অলরেডি পরীক্ষায় আসছে, এইটা। তারপর আপনার মেগা প্রজেক্ট যেগুলো আছে, মেগা প্রজেক্ট। এরপর হচ্ছে প্রধানমন্ত্রীর যে 10 উদ্যোগ, হ্যাঁ, পিএম এর যে 10টা ইনিশিয়েটিভ, সেইটা। এই উন্নয়ন অর্থনীতির মধ্যে এই জিনিস, মেগা প্রজেক্ট, এইটা না পড়া কেউ যেন হচ্ছে মানে বিশেষ মানে কি বলে দেওয়ার চিন্তা ভাবনা করেন না আর কি। আচ্ছা, উন্নয়নের অগ্রযাত্রা, এটা তো বললাম। উন্নয়নের অগ্রযাত্রার উপরে সরাসরি সরকারের ইয়ে পাবেন, কি বলে স্লাইড পাবেন, এবং এই জিনিসগুলা যখন পড়বেন তখন এরকম লিখবেন যে প্রধানমন্ত্রী 10 উদ্যোগ স্ল্যাশ .gov.bd, এইভাবে লিখে চার্জ দিবেন। তাহলে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এগুলোর উপরে ইয়ে প্রকাশ করে, মানে সরণির মতন প্রকাশ করে, ছোট পুস্তিকা বা পিডিএফ পাওয়া যায়, ওইগুলা থেকে হচ্ছে সরাসরি পড়তে হয়। সবগুলা মেগা প্রজেক্টে পাবেন, সবকিছুর উপরে পাবেন। তারপর হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা, এই নামে তো সরাসরি ওদের ইয়েই আছে। আচ্ছা, পরিবেশ বিষয়ক, এই যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের জলবায়ু রিলেটেড হচ্ছে আচ্ছা, এটা আমি পরে আসতেছি। তার মানে এই টপিক গুলা উপরে ভিত্তি করে আমরা হচ্ছে প্রিপারেশন নিব, এটা হচ্ছে মাদার টপিক। যে এই রিলেটেড এখানে আমরা মোটামুটি 4-5টার উপরে দিলাম। যেরকম শিল্প সংস্কৃতি হইতে পারে, শিল্প সংস্কৃতির ভিতরে আমরা পর্যটন নিয়ে আসব। তারপর হচ্ছে কি বলে আমাদের হচ্ছে প্রত্নতত্ত্ব, এটা নিয়ে আসবো। হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। তো এই টপিকে, এই যে লাল কালি দিয়ে যেগুলো লেখা হয়েছে, এই টপিকে হচ্ছে আমরা একটা ভূমিকা, একটা উপসংহার হচ্ছে মোটামুটি দাঁড় করায় রাখবো, এবং এই টপিকের ভিতরে কি কি রচনা আসতে পারে সেই রচনাগুলারে ফেলে মোটামুটি একটা কমন ইয়ে দাঁড় করাতে হবে, যে এটা যেন আমরা ওই যে 5 মিনিটে যেটা একটু চিন্তা করবো যে এইভাবে আমরা এটা জিনিসটা লিখতে চাই, সেই ফরম্যাটটা যেন দাঁড় করাইতে পারি, সেই ব্যবস্থাটা করে রাখবো। এইটা হচ্ছে আমাদের মানে প্রিপারেশন স্টেজের কাজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোন কোন জায়গা থেকে এই প্রিপারেশন গুলা
নিব, আমাদের সোর্স গুলা কি কি, এটা যখন আমরা পড়বো। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। আপনি যে গাইড বই পড়তেছেন ওইখানে তো ওইভাবে পড়তেছেনই, ওই জিনিসটাই আপনার যে রচনার নোটবুক আছে সেইখানে সামারি আকারে আপনারা লেখা রাখবেন যে আচ্ছা এখান থেকে এটা আমি পড়ছি, এরকম নারী রিলেটেড কিছু জিনিস পড়ছি। তাহলে এই নারী রিলেটেড পড়তেছেন, এটা বাংলাদেশ বিষয়গুলি যেখান থেকে পড়তেছেন, যে গাইড বই হোক যে বই হোক, ওইটাই আপনার একটা সোর্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে এম্পিরিক্যাল যে অংশটা থেকে পড়বেন, এম্পিরিক্যাল প্লাস হচ্ছে প্রবলেম সলভিং, সেখান থেকে আপনার রচনাটা দেখতে হবে। আচ্ছা, 3 নম্বর হইলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা আমি 43-তে যে প্রিপারেশন নিয়ে ক্যাডার পাইছি, এটা আমার মনে হয় আমি খালি সমীক্ষার জন্য পারছি। রেমিটেন্স থেকে আসছিল, আমি অর্থনৈতিক সমীক্ষার চ্যাপ্টার 3 যেটা আছে এটা মানে কপি পেস্ট করে জাস্ট বসায় দিয়েছিলাম। ঠিক অর্থনৈতিক সমীক্ষার একদম তৃতীয় অধ্যায় শুরুতে যে ভূমিকা ছিল, তারপরে শেষের দিকে যে কথাবার্তাগুলো ছিল, ভিতরে যে স্ট্রাকচার ছিল, একদম হুবহু বসায় দিয়ে আসছিলাম। খালি জাস্ট অ্যাড করছিলাম যে প্রভাবটা কি হয়েছে তাই। মানে ওই খাতা কেউ দেখলেই বুঝবে যে সমীক্ষার জাস্ট পিডিএফটা সে কপি করে খাতায় লিখে দিয়েছে। তো অর্থনৈতিক সমীক্ষার এরকম চ্যাপ্টার 3 যেটা, সেটা ইম্পর্টেন্ট। আমি আপনাদের এইখানে একবার হচ্ছে সমীক্ষার এই অধ্যায়গুলোর কথা বলে দিই কোনগুলো আপনাদের পড়তে হবে। আচ্ছা, অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনারা দেখবেন চ্যাপ্টার নাম লেখা আছে, কৃষি দেখবেন, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন যোগাযোগ লাগবে, মানব সম্পদ। আপনারা এখানে যে কজন আছেন, আপনারা কেউ কি সমীক্ষা পড়ছেন এখন পর্যন্ত? ভাই এখনো এবছরেরটা কালেক্ট করতে পারিনি, কারণ কয়েকদিন আগে বের হলো অনলাইনে পিডিএফটা কালেক্ট। আগের গুলা পড়ছেন কোনটা? হ্যাঁ ভাই, একটু দেখছিলাম, পড়া হয় না ওইরকম ভাবে। মানে ভিতরে দেখছেন নাকি ওই প্রথম যে পেজ খালি পিলির জন্য সবাই পরে ওইটাই? না না, ভিতরে দেখছিলাম, ভিতরে। আচ্ছা, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, এটা হচ্ছে চ্যাপ্টার 15। এই যে কয়টা চ্যাপ্টারের নাম লিখলাম এখানে, আপনার 15টা অধ্যায়ের মধ্যে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। এই 6টা না পড়ে কেউ যেন হচ্ছে মানে দেন না আর কি পরীক্ষা দিতে সমীক্ষার। মানে আমার চেনেন একটা মানুষ, সে হচ্ছে সমীক্ষা না পড়ে পরীক্ষার হলে গেছে, এটা আসলে আমার জন্য মাইনে নেওয়া খুব মানে কষ্টের আর কি। এখন আপনাদের যদি কি বলে একটু আমার উপরে বিশ্বাস থেকে থাকে, এই জিনিস অবশ্যই হচ্ছে দেখে যাবেন চ্যাপ্টার ভাই 12। হুম, ভাই বলেন এই বলেন। সমীক্ষা থেকে কি নোট করার দরকার আছে নাকি জাস্ট না না সমীক্ষায়? না না না, সমীক্ষা থেকে নোট করার দরকার নাই। আমি আমার সমীক্ষার 2-1টা পেজের ছবি দিয়ে দিব। করবেন কি, বাংলা সমীক্ষাটা তো কিনছেন বা কিনবেন, ওই জায়গা থেকেই হচ্ছে ওর যে সামারি অংশ, ধরেন এইভাবে তো লেখা আছে, ওর সাইডে যথেষ্ট জায়গা থাকে, ওই জায়গায় লাল কালি দিয়ে আপনি হচ্ছে ওই জিনিসের সামারি লিখে রাখবেন। এইতে হয় কি যে, আমি এই জিনিসটা আগেও একদিন বলছি যে মূল বইয়ের পাশে যদি আপনি সংক্ষেপে আপনার নোটটা অ্যাড করে রাখেন, তাহলে ওইটা যদি বিস্তারিত দেখতে ইচ্ছা করে তখন ওই বিস্তারিত জায়গায় চোখ বুলানো যায়। হ্যাঁ, এবং এইটা একসময় হয় কি যে একদম সমীক্ষা ধরে সমীক্ষার উপরে প্রচন্ড কন্ট্রোল চলে আসে তখন। এবং যার মাথায় সমীক্ষা আছে তার কিন্তু মানে কনফিডেন্স লেভেল অন্যরকম থাকে, বুঝছেন? এটা বুঝতে পারবেন। এফডিআই লিখি নাই, চ্যাপ্টার 14-এ শুধু এফডিআই আছে, তবে এই জিনিসটা খুব বেশি যে পুরো চ্যাপ্টার পড়া লাগে তা না, অল্প একটু পড়লেই হয়। এটা কম ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে পুরো চ্যাপ্টার এখানে পড়া লাগে না।
আচ্ছা, এইখানে যে চ্যাপ্টার গুলোর কথা বললাম, যেরকম মজুরি ও কর্মসংস্থান, এটা পুরোটা হচ্ছে রেমিটেন্সের চ্যাপ্টার। কৃষি তো বাংলাদেশে কৃষির এই যে কৃষি খাতে যান্ত্রিকরণ, এটা কিন্তু একবার হচ্ছে বিসিএস এ আইছে কোন একটা ইয়েতে। এই যে বাংলাদেশে কৃষির যান্ত্রিকরণ, দেখছেন 44 বিসিএস এই আইছে। তারপরে হচ্ছে কই আর কি আছে, আচ্ছা বিদ্যুৎ ও জ্বালানি, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিদ্যুৎ ও জ্বালানি। এখন দেখেন আপনাদের কিছু জিনিস বলি। ধরেন আপনারা প্রধানমন্ত্রী 10 উদ্যোগ করছেন, এখন প্রধানমন্ত্রী 10 উদ্যোগের মধ্যে একটা কিন্তু আছে যে ঘরে ঘরে বিদ্যুৎ, এইটা নাম, মানে শুধু বিদ্যুৎ না। হ্যাঁ, তারপরে বিনিয়োগের নাম আছে বিনিয়োগ বিকাশ। এখন এটা পড়ার সময় মাথায় খেয়াল করতে হয়, যেরকম এফডিআই, তাহলে এফডিআইটা প্রধানমন্ত্রীর এই যে বিনিয়োগ বিকাশ এইটার সাথে সম্পর্কিত। তাহলে প্রধানমন্ত্রীর 10 উদ্যোগের মধ্যে আছে বিনিয়োগ বিকাশ, আবার এইখানে এফডিআই নিয়ে পড়তেছি। আবার এটা হচ্ছে হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ, ওই 10 উদ্যোগের সাথে এটা হচ্ছে সম্পর্কিত। এখন আপনি বিদ্যুৎ নিয়ে কোন একটা কিছু লেখার সুযোগ পাইছেন, তখন আপনারা কি কি জিনিস মাথায় আনতে হবে। প্রধানমন্ত্রী 10 উদ্যোগের মধ্যে এটা বলছে, আমি সমীক্ষার 10 অধ্যায়ের মধ্যে এটা পড়ছি। তারপর হচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু তথ্য সূত্র নিয়ে আসতে হবে। হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ থেকে এই ঘরে ঘরে বিদ্যুতের একটা স্লোগান আছে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এরকম 10টারই নাম আছে। যেরকম শেখ হাসিনার প্রতিশ্রুতি নারী জাগরণের অগ্রগতি, তাহলে যখন নারীর চ্যাপ্টার লিখবেন তখন নারীর সাথে ওই 10 উদ্যোগের ওইটা কিন্তু কি হয়, এটা মিল আছে একটা। আবার ধরেন মানব সম্পদ উন্নয়ন, ওনার একটা আছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যে গড় সামাজিক নিরাপত্তা, শেখ হাসিনার বার্তা গড় সামাজিক নিরাপত্তা। ঠিক আছে, তাহলে এই যে গড় সামাজিক নিরাপত্তা, তাহলে এটা কি শেখ হাসিনার 10 উদ্যোগের সাথে একটা মিল আছে মানব সম্পদ উন্নয়নের সাথে। তাহলে দেখেন সমীক্ষার যে চ্যাপ্টার গুলোর কথা বলছি এর সাথে যে পিএম ইনিশিয়েটিভ যেগুলা আছে ওইগুলা কিন্তু ইনক্লুডে, মানে সম্পর্কিত। হ্যাঁ, এবং আপনি যখন রচনা লিখবেন আপনার মাথায় কিন্তু এগুলো আনতে হবে, যে আমি পিএম এর 10 উদ্যোগ যেগুলো আছে ওইটাও নিয়ে আসবো, সমীক্ষার মধ্যে যেটা পড়ছি সেটাও নিয়ে আসবো, সরকারি ওয়েবসাইট থেকে যে জিনিসগুলো পড়ছি সেগুলো আমার আনতে হবে। আমি কি বুঝাইতে পারলাম ভাই, যে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করার সময় কি করব। এইখানে যে জিনিসটা দেয়া আছে এটা পড়ার পর আপনারা বুঝবেন যে এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা গেল অর্থনৈতিক সমীক্ষার এই জিনিসটা। 4 নম্বর তো এই যে বলে দিই, পিএম এর যে 10 ইনিশিয়েটিভ আছে, ইনিশিয়েটিভস এইটা আনতে হবে। 5 হচ্ছে যত মেগা প্রজেক্ট আছে মেগা প্রজেক্ট গুলা পড়ে ফেলতে হবে। আচ্ছা, সোর্সের মধ্যে আর কি কি আছে, আচ্ছা বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এখন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কি আপনি ঘুরে ঘুরে খুঁজবেন নাকি? ওইভাবে তো খুঁজবেন না, আপনি বিভিন্ন জিনিস সার্চ দিবেন, বিভিন্ন মন্ত্রণালয় আপনার নিয়ে যাবে। যেরকম নারী রিলেটেড মন্ত্রণালয় কি, আপনার হচ্ছে শিশু কি জানো, শিশু নারী ও কি মহিলা উন্নয়ন বিষয়ক এরকম জানি কি একটা ওয়েবসাইট আছে, মানে মন্ত্রণালয় আছে। আবার রেমিটেন্সের যে চ্যাপ্টার ওইখানে কি আছে, বৈদেশিক কর্মসংস্থান ও কি জানো, ওই চ্যাপ্টারের নাম কি ভাই, প্রবাসী উন্নয়ন, চ্যাপ্টারটার নাম ভুলে গেলাম, চ্যাপ্টারটার নামটা কি বলেন তো, প্রবাসী রিলেটেড যে মন্ত্রণালয়ের নাম কি, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট এন্ড শেয়ার। এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হ্যাঁ, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। তাহলে এই যে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নামে মন্ত্রণালয় একটা আছে, ওই মন্ত্রণালয়টা হচ্ছে রেমিটেন্স রিলেটেড কাজগুলো করে, প্রবাসীর আয়ের সাথে কাজ করে। এখন আপনি যখন রেমিটেন্স রিলেটেড কোনো রচনা আসবে আপনার মাথায় এই জায়গাগুলো হিট করতে হবে, যে মন্ত্রণালয়ের মধ্যে এইটা কাজ করে, সমীক্ষার মধ্যে ওইখানে পড়ছি। আচ্ছা, এইটা রিলেটেড কি প্রধানমন্ত্রী কোন উদ্যোগ আছে? আচ্ছা নাই, ঠিক আছে, গেল। তারপরে ধরেন হচ্ছে শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী 10 উদ্যোগের মধ্যে আছে শিক্ষা সহায়ক কর্মসূচি, এরকম নামটা। তাহলে শিক্ষা রিলেটেড হচ্ছে আমার হচ্ছে কোন মন্ত্রণালয় কাজ করে, এরকম। এখন এই টপিক গুলা যখন আপনি একটা বড় রচনা আসবে, ধরুন আসছে যে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা, তখন আপনারা হচ্ছে শিক্ষা নিয়ে আসতে হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আনা লাগবে, বিদ্যুৎ আনা লাগবে, হ্যান ত্যান হাবিজাবি সব সূত্র সব আনা লাগবে। ওই জায়গাগুলো আপনারা এই জায়গাগুলো ব্রেনে হিট করতে হবে, যে আমি এই জায়গা থেকে এই জায়গাগুলো জিনিসগুলো পড়ছি, এইটা আমাকে এই রচনার মধ্যে লিখতে হবে। তাহলে আপনি তো এই ডিফারেন্ট জায়গাগুলো পড়ছেন, বাংলাদেশ বিষয়াবলীর কিছু জায়গা থেকে পড়ছেন, এম্পিরিক্যালের কিছু জিনিস পড়ছেন, আপনি সমীক্ষা পড়ছেন,
বিভিন্ন মন্ত্রণালয় আপনি ওয়েবসাইট গুলা থেকে বিভিন্ন জিনিসগুলা দেখছেন। এখন আপনি লিখতেছেন একটা সিঙ্গেল রচনা, আপনার মাথার মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল আছে, সমীক্ষা আছে, প্রধানমন্ত্রী উদ্যোগ আছে, মন্ত্রণালয় আছে, বিভিন্ন জিনিস আছে। এটা কি আপনি পরীক্ষার হলে বসে চিন্তা করতে পারবেন? পারবেন না। ওই জন্যই আপনার যে খাতা থাকবে, সেই খাতার মধ্যে আপনি এই জিনিসটা সামারি আকারে মাথায় রাখবেন যে আচ্ছা আমি এইটারে বাংলাদেশ বিষয়বলির অংশ থেকে এটা মাথায় নিছি, এটা সমীক্ষা থেকে নিছি, এইভাবে আমি এই জিনিসটার একটা ফ্রেম দাঁড় করাইলাম। হ্যাঁ, এই যে ফ্রেম দাঁড় করানোটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। একদম শুরুতে আপনাদের যেটা বললাম যে প্রথম 5 মিনিটে আপনারা যেটা করবেন, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট কাজ। আর একটা কাজ হচ্ছে ভূমিকা উপসংহারটা রেডি করে রাখা, যে আমি অর্থনীতি রিলেটেড একটা পড়লাম, অ্যাবস্ট্রাক্ট একটা পড়লাম, যেগুলো আর কি আমি এখানে একবার আপনাদের দেখাইছি যে এই রিলেটেড আমি বিভিন্ন এটা ভূমিকা আসলে এটা লিখবো, উপসংহার আসলে এটা লিখবো, মানে এই রিলেটেড প্রশ্ন আসলে ভূমিকা উপসংহার এটা লিখবো, এটা রেডি করে রাখা। এবং এই জিনিসটার হচ্ছে এই ফরম্যাটে আপনারা সামারি আকারে যাচাই, এই রচনাটা যদি আসে তার আমি কি ফরম্যাটে দাঁড় করাইতে পারি। এটা আপনি যদি 10টা খাতায় চিন্তা করে লেখেন, এরপরে 11 নম্বর থেকে যেটা আসবে ওইটা আপনারা চিন্তা করা লাগবে না, মানে নোট করা লাগবে না, ওটা আপনি অটো চিন্তা করে নেক্সট টাইম পরীক্ষার হলেই লিখতে পারবেন, এই জিনিসটা হবে। আচ্ছা, এই যে আলাপ আলোচনা হইল এতক্ষণ পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। ভাই আজকের এই ক্লাস এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার একটু কাইন্ডলি বলেন। না ভাই, ক্লিয়ার। কি করতে হবে এটা কি বুঝতে পারছেন? যে আমি রচনা কিন্তু ধরেন আজকে একটা ক্লাস হইলো, 2 দিন পর একটা ক্লাস হইলো, শেষ রচনা 40 মিনিট আমার রেডি হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আপনার এম্পিরিক্যাল প্রবলেম সলভিং করতে এখনো দেরি আছে, আরো হয়তো 10-15 দিন পরে আপনারা করবেন, 12-1 মাস পরে বা পরীক্ষার আগ দিয়া। ওইটাও কিন্তু আপনার রচনা প্রিপারেশনের একটা অংশ। সুতরাং রচনা আজকে পড়লাম ব্যাপারটা শেষ এটা না, কিন্তু আপনার প্রিপারেশনটা কি, দেখেন আমরা পড়বো সবকিছু কিন্তু ওইটা মাথায় যে আপনার একটা হিট করবে, এই হিট করাটা ইম্পর্টেন্ট, যে আচ্ছা আমি এখন এম্পিরিক্যাল পড়তেছি, এটা রচনায় লাগতে পারে, এই যে মাথায় এটা হিট করাটা, এইটা যেন আপনারা হিট করে, এই জন্য এই ক্লাসটা আগে আগে আমরা হচ্ছে রাখছি, যে বাংলাদেশ যখন আপনারা পড়বেন মাথায় যেন এই জিনিসটা থাকে, আচ্ছা আমার রচনায় কাজ হইতেছে। আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু এনশিওর করেন, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। না হইলে আমরা হচ্ছে আমাদের সর্বশেষ অংশে যাব। হ্যাঁ, সর্বশেষ অংশ যেটা ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস, সেটা আমরা না দেখলেও চলবে। সেটা হচ্ছে একটা জিনিস কৌশল আর কি, আমাদের যদি কমন না পড়ে প্রশ্ন, ধরেন একটা রচনা আসছে, রচনাটা হচ্ছে কমন পড়ে নাই আপনার, এটা ইংলিশের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। বা রচনার হচ্ছে টাইনা কিভাবে আপনারা বড় করবেন, হ্যাঁ আমরা বড় করতে পারি না, বা এই রচনা তো বড় হইতেছে না, বড় করবেন কিভাবে। রচনা হচ্ছে পজিটিভ রচনা হইতে পারে, নেগেটিভ টপিকের রচনা হইতে পারে। হ্যাঁ, ধরেন পজিটিভ টপিক কি হইতে পারে, নারীর উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ, নেগেটিভ না, মেগা প্রজেক্ট, এই ধরনের টপিক গুলো হচ্ছে পজিটিভ টপিক। নেগেটিভ টপিক কি, যেরকম সড়ক দুর্ঘটনা, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, এই যে টপিক গুলা, এই টপিক গুলো হচ্ছে আমার নেগেটিভ টপিক, মানে যার একটা নেতিবাচক প্রভাব থাকে। পরীক্ষায় যদি পজিটিভ আর নেগেটিভ টপিক আসে, বলেন তো কোনটা দেখলে আপনাদের খুশি হওয়া উচিত, পজিটিভটা আসলে না নেগেটিভটা আসলে? নেগেটিভটা। কারণ কি? এটা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে লেখা যাবে নেগেটিভটা। রাইট, নেগেটিভ আসলে খুশি হওয়া উচিত, কারণ এটারও অনেক বিস্তৃত লেখা যায়, অনেক দিক থেকে লেখা যায়। কারণ অ্যাটলিস্ট একটা জিনিস বুঝেন, যেটা নেতিবাচক সেটা তো একটা নেতিবাচক প্রভাব আছে, ইতিবাচকটারও ইতিবাচক প্রভাব আছে, কিন্তু সেই নেতিবাচক এটা কেন নেতিবাচক হলো, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, তার কারণ কি, এটা একটা ফ্যাক্ট। খুব কমন, একদম ইন জেনারেলে জাস্ট 3টা জিনিস মাথায় রাখবেন। এবং এই জিনিস হচ্ছে শুধু রচনার বেলায় না, বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল খুব কাজে লাগে। আপনার মূল বডির আগে এটার আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি আছে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি মানে পূর্বের জিনিসটা কি, এটার কারণ কি, মানে কেন এটা হয়েছে, আমরা যে ডাব্লিউএস কোশ্চেন গুলো যেগুলো বুঝি আর কি, সেগুলো আর কি, এটা কারণটা কি হয়েছে। এরপর হচ্ছে এটার প্রভাব কি আছে, এবং ওই প্রভাব থেকে মুক্তি পাইতে আপনার প্রতিকারের জন্য একটা হচ্ছে কি পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে,
যেটা ইতিমধ্যে নেওয়া হয়েছে, আর কি পদক্ষেপ নেওয়া উচিত বা নেওয়া যাইতে পারে, বা যেটা হচ্ছে সুপারিশ। এই জিনিসই কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং এ লিখতে হয় যে আপনার সুপারিশটা কি, এবং তার আগে এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি লেখা লাগে, প্রভাব কি, বর্তমান পরিস্থিতি কি, যে এই ঘটনার বর্তমান পরিস্থিতি এইটা, এটা প্রভাব এইটা, এটা প্রতিকারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সুপারিশ সমূহ এইগুলা। দেখেন অলরেডি এখানে মোটামুটি মোরালেস 5-6টা জিনিস এমনিই চলে এসেছে। তারপরে তো আপনার ভূমিকা আছে, উপসংহার আছে। তাহলে এখানে কোনো কিছু না হইলো মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10টা প্যারা আমরা অলরেডি পেয়ে গেছি। এর মাঝখানে আরো 2-4টা সাব পয়েন্ট আসবে না? তা আপনি একটা জিনিসটা যদি 1 পেজ করে লিখলে তো 10 পেজ হয়, তা আমরা তো 3/4 করে লিখবো। তাহলে মোটামুটি আমাদের 10 পেজ ভরে যাবে, কোনো সমস্যা নাই। তার মানে কোনো জিনিস যদি আমার আনকমন হয়, তখন আমরা এই জিনিসটারে এই স্টারে চিন্তা করব যে এটার পিছনের ইতিহাসটা কি, কেন হয়েছে, কারণটা কি, বর্তমান অবস্থা কি, এটা কি প্রভাব পড়ছে। ওই প্রভাবের আবার বিভিন্ন প্রভাব আছে, যেমন সামাজিক প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব আছে, তারপর হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর প্রভাব আছে। ধরেন তৃতীয় বিশ্বের দেশের জন্য এক ধরনের প্রভাব আছে, উন্নয়নশীল দেশের একরকম, উন্নত রাষ্ট্রের জন্য একরকম প্রভাব। ওটার প্রতিকারের জন্য কি করছে, বৈশ্বিক পদক্ষেপ কি আছে, অভ্যন্তরীণ পদক্ষেপ কি আছে, যে আমি এটা কমানোর জন্য বৈশ্বিক পদক্ষেপ এইটা নিছি, আর অভ্যন্তরীণ পদক্ষেপ এইগুলা নিছি। যেরকম জলবায়ুর ক্ষেত্রে যে আমার অভ্যন্তরীণ পদক্ষেপ এইগুলা, আমি বিসিসি-এসএবি বানাইছি, হ্যাঁ, তারপর হচ্ছে বিসিসি-টিএফ বানাইছি, ট্রাস্ট ফান্ড বানাইছি, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এরকম, তারপরে মুজিব ক্লাইমেট ফান্ড এরকম বানাইছি। এই ধরনের প্রভাব, বৈশ্বিক প্রভাব কি কি আছে, আমি হচ্ছে COP20 এইটা এসে এটা ইয়ে করছি, রেজুলেন্ট ফান্ড বানাইছি, এরকম। এইভাবে হচ্ছে আপনারা আগে একটা জিনিসের আগে পিছে চিন্তা করে স্ট্রাকচার দাঁড় করায় নিয়ে, এরপর দেখবেন ইজিলি রচনা যেটাই আসুক না কেন লিখতে পারতেছেন। রচনা আপনি ভালো পারবেন কি, বেশি পাবেন কি, কম পাবেন, তার জন্য এই জিনিসটা, এই যে ফরম্যাটটা দাঁড় করাইতে পারাটা, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কাজ, যে আমি ফরম্যাটটা দাঁড় করাইতে পারি কিনা। এবং ফুল বিসিএস এটা খুব ইম্পর্টেন্ট, শুধু বাংলা মানে রচনা বলে না, বাংলাদেশ বিষয় বলে, ইন্টারন্যাশনাল প্রশ্ন, সবকিছুতেই যে আমার জিনিসটা দাঁড়াইছে কিনা। আপনারা ম্যাক্সিমাম পরীক্ষার খাতা দেখলে বুঝবেন ভাই, কি যে খারাপ যে লেখে তা কিন্তু না, কিন্তু এমন একটা গদগদা লিখে দেয়। ধরেন আপনি আপনার বাসায় আজকে 4 পদের রান্না হয়েছে, খাসির মাংস রান্না হয়েছে, গরুর মাংস রান্না হয়েছে, মুরগির মাংস রান্না হয়েছে, আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না হয়েছে। 5টা আইটেম আছে। তার মানে আপনি 5টা ডিফারেন্ট টপিকে আপনার এক্সটেনশন, আপনি 5টা টপিক এরকম খিচুড়ি আকারে যদি একসাথে খান বা একসাথে লেখেন, এটা কি দেখতে ভালো লাগবে? অথচ ধরেন আপনি প্রথমে, ধরেন আমি শাক দিয়ে খাইছি, এরপরে মাছ খাইছি, এরপরে মাংসগুলা খাইছি, শেষে ডাল খাইছি, ডেজার্ট খাইছি, শেষ হইলো। এটা কি একটা কাঠামো আছে না খাওয়ার? কিভাবে প্রশ্ন লেখারও একটা কাঠামো আছে। এই কাঠামোটা পরীক্ষার খাতার দিক তাকালে বোঝা যায় যে কে এই কাঠামো বুঝে আর কে বুঝে না। দুইজনের ধরেন একই জিনিস লিখছে, যারটা এরকম কাঠামো আছে সে ভালো মার্ক পায়, 70% মার্ক পায়। যারটা কাঠামো নাই, 1 চামচ শাক, এরপরে ডাল, আবার মাংস, আবার মাছ, আবার শাক, এমনি যারা লেখে তারা ওই সেম কন্টেন্ট লেখা 40-50% মার্ক পায়। জিনিসটা যেন এরকম ঘোষানো হয়, বোঝা যায় যে হ্যাঁ বাড়তেছে, কমতেছে, আমি শেষের দিকে আস্তে আস্তে আগাইতেছি। হ্যাঁ, এই ঘটনার প্রভাব কি পড়ছে, যখন আমি প্রভাবে যাব, বৈশ্বিক প্রভাব কি, দেশের ভিতরে প্রভাব কি, প্রতিকার কি, অলরেডি কি, তার বোঝা যাচ্ছে যে আমি শেষের দিকে আসতেছি। এখন এই ঘটনা কেন হয়েছে, কারণ কি। এখন আপনি একটা রচনা যদি প্রথমে পদক্ষেপ লেখা শেষে যদি কারণ লেখেন, এটা কি দাঁড়াইলো, এটা কি কোনো কন্টিনিউটি থাকলো না। তার মানে এই গতিশীলতা জিনিসটা রচনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইভেন সব প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে কোন কোন সোর্স থেকে দেখব, আর কিভাবে হচ্ছে মোটামুটি কমন না পড়লে আমরা লিখবো, কতটুকু কি লিখবো, এই জিনিসগুলো আপনাদের মাথায় আসছে কিনা এটা আমার একটু বলেন। আর একটা হচ্ছে আপনারা এখান থেকে র্যান্ডমলি 5টা বা 7টা রচনা শুধুমাত্র কাঠামো দাঁড় করায় ফেলবেন, স্ট্রাকচার দাঁড় করাবেন, যে আমি এই রচনাটা সিলেক্ট করছি, এই রচনার হচ্ছে আমি এই কাঠামো দাঁড় করেছি, দেখেন এটা ঠিক আছে কিনা, বা আর কি অ্যাড করা যায়। এরকম অ্যাটলিস্ট 5টা বা 10টা রচনা যে কয়টা পারেন নেক্সট ক্লাসের আগে এটা একটু দেরি করে ফেলেন। সেটা নারী হইতে পারে, ইম্পর্টেন্ট গুলো করতে পারেন, পুরাকীর্তি গুলো করতে পারেন। আচ্ছা, আপনাদের লাস্ট একটা কথা বলবো, তারপরে ক্লাস শেষ করে দিব। তার আগে আমার বলেন যে আপনাদের আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এই ক্লাস করে আপনাদের কোনো কাজ হয়েছে কিনা সেটা বলেন। ভাই দ্রুত একটু ভাই, 1 মিনিটের ফিডব্যাক দেন। বলেন। মাঝে মধ্যে সরকারি ওয়েবসাইটে তথ্য হচ্ছে অনেক পুরনো দেওয়া থাকে, হালনাগাদ করা থাকে না। যেমন 2015 সালের ইনফো লাস্ট দেওয়া, 2020-19 এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে আপডেট একটু পাবেন তো? আপনি একটা বলেন, সবকিছুর আপডেট আছে, কেন আপডেট পাবেন না? ওই রিলেটেড আপনার ওয়েবসাইটে যাইতে হবে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাবেন, বা যেরকম অর্থনৈতিক সমীক্ষার এখন যে সমীক্ষাটা বেরোবে, এখানে কিন্তু অর্থ বছর শেষ হলে আপনারা পূর্ণ অর্থ বছরের ডাটা পাবেন না, পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ এই সমীক্ষা বানানোর কাজ ওরা শুরু করছে ফেব্রুয়ারিতে। দেখবেন এরকম নিচে স্টার দিয়ে লেখা আছে যে জুলাই থেকে ফেব্রুয়ারি। তাহলে এটা আমি পূর্ণাঙ্গ ডাটা কই পাবো? সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাবেন। যদি ডলার রিলেটেড হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন। রেমিটেন্স, মূল্যস্ফীতি, রিজার্ভ, এগুলো সব ওইখানে পাবেন। অথবা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এইখানে পাবেন। হ্যাঁ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটা, এইখানে পাবেন। আর না পাইলে ভাই গ্রুপে জিজ্ঞেস করেন, আমরা বলে দিব, সমস্যা নাই। আর ডাটা কোটেশন এইসব নিয়ে চিন্তা করেন না, এত কিছু, অনেক কিছুই লিখতে পারবেন। আজকের এই ক্লাসের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা রচনার এই ক্লাস করে আপনাদের কোনো কাজে আসছে কিনা, এটা আমাকে একটু ফিডব্যাক দেন। কিভাবে কি পড়তে হবে একটু কি বুঝতে পারছেন? জি ভাইয়া, এই ক্লাসটার জন্য ওয়েট করতেছিলাম যে হচ্ছে মানে সবকিছু এক মানে কম্বাইন্ডলি যে হচ্ছে কাজটা করবো, এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, আমরা ক্লাস শেষ করে দিব। আমি আপনাদের সর্বশেষ একটা কথা বলি, হ্যাঁ। সর্বশেষ কথা হয়েছে, এই এই ক্লাসের মধ্যে যে যে সোর্স গুলা দেখানো হয়েছে এবং যা যা পড়তে বলা হয়েছে, ধরেন কোনো কারণে আপনি রিটেনে সেই জিনিসটা পড়লেন না, আপনি উত্তরায় যাবেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ভাগ্য ভালো হয় আপনি ক্যাডার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি পড়াশোনা করে বিসিএস দিতে চান, হ্যাঁ, যে আমি হচ্ছে পড়াশোনা করে প্রত্যেকটা স্টেজ পার করবো, পিলি পার করছি, রিটেন পার করবো, এই স্টেজে যদি আসেন, এই যে সোর্স গুলোর কথা বলা হয়েছে, এই জায়গায় আসার পরে এর কোনোটা আপনি না পড়া যাইতে পারবেন না। আপনার সব এই জিনিসটা পার হওয়ার যখন টাইম আসবে, তখন পাগলের মতন সব সোর্স পড়বেন। এবং যে এই রচনার ক্লাসে যা যা জিনিস দেখানো হয়েছে, এই টপিকের এই জিনিসগুলা যে যত স্ট্রং প্রিপারেশন নিয়ে রাখবেন, তার জন্য এই টাইমটা অনেক বেশি স্মুথ হবে। আর যে এই জায়গায় যত গ্যাপ রেখে যাবেন, তার এই জায়গাটা তত এরকম এরকম হবে। বুঝতে পারছেন? এই জায়গাটা যখন আসবেন ভাইবাতে, যেরকম পুরাকীর্তি, পর্যটন, আমি মোটামুটি শিওর পর্যটন রচনা আপনাদের আসবে না, বলে দিলাম, যান, আসলো না। এখন আপনি শিওর যে পর্যটন রিলেটেড বাংলাদেশ অ্যাফেয়ার্সে কোনো প্রশ্ন আসবে না, রচনায় কোনো প্রশ্ন আসবে না, ভাই দৈব দৃষ্টিতে বলে দিছে আসবে না, গ্যারান্টি আসলো না। বা নারী রিলেটেড কোনো কিছু আসলো না, ধরেন গ্যারান্টেড একেবারে যে এটা রিটেনে একটা 5 মার্কেরও কোশ্চেন পাবেন না। এই জিনিস যদি আপনি না পড়ে রিটেন সাইডে যান, আপনি যখন ভাইবার টাইম আসবেন, আপনি এর কোনো টপিক না পড়ে যাইতে পারবেন? শুধু পর্যটন, পর্যটনের একদম ওই যে কি বলে, দিনাজপুরের হচ্ছে ওইটার কান্তজিও মন্দিরের প্রিভিয়াস হিস্ট্রি কি ডিটেল ডিপ কোশ্চেন ওইখান থেকে এই জায়গায় ধরে। তারপর হচ্ছে আহ কি একটা নদী আছে উত্তরবঙ্গে, সোমেশ্বরী নদী, এই সোমেশ্বরী নদীতে হচ্ছে কোন ধরনের মাছ পাওয়া যায় তো আগে বিখ্যাত। এত ডিপ কোশ্চেন ভাইভাতে আসে এবং এত ডিপ জিনিস জানা লাগে, যেটা আপনাদের কল্পনার বাইরে, এবং টাইম এত কম থাকে। এবং আপনারা কি করবেন, রিটার্নের পরে সবাই ঘুমাবেন, ভাইবার ডেট পাওয়ার পরে সব হচ্ছে দৌড়ঝাঁপ শুরু করবেন, লাস্টে এসে করবেন কি হাই 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 হাই। এইখানে যে টপিক গুলা দেওয়া হয়েছে, এইগুলা যদি আপনার ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকেন আর কি, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য অনেক স্মুথ হবে। এবং যদি এই জায়গায় প্রিপারেশন নিয়ে না রাখেন, এটা বলার কারণ এরকম এরকম অনেক রচনার টপিক এখানে পাবেন আপনারা, যে এটা তো আসবে না, না পড়লেও চলে, কিন্তু ওইটা থেকে দেখবেন ভাইভাতে ইউজ কোশ্চেন করে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ভাই কোনো সিঙ্গেল টপিক না যেটা ইম্পর্টেন্ট না, আল্লাহর জগতে যা আছে আর কি সব ইম্পর্টেন্ট। মানে এই জায়গায় সে আপনার রিটেনে না আসলেও এখানে পাবেন। সুতরাং এতগুলো এখানে খুঁজে খুঁজে নোট করা কি সম্ভব? না না না, এতগুলো খুঁজে খুঁজে তো নোট করবেন না, আপনার সামনে আসবে, আপনি জাস্ট সাইডে যাবেন না। আপনার সামনে যখন আসবে, ধরেন একটা জিনিস সামনে আসছে, আপনি যাইতেছেন, তখন আপনি চিন্তা করবেন আচ্ছা এটা নিয়ে কি আমি মোটামুটি আমার কি হইতে পারে, 5 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন, বা 40 মার্কের রচনা, এটা কি 40 মার্কের রচনা লেখার মতো না। এটা একটা রচনার মধ্যে একটা সাব পয়েন্ট হইতে পারে, তাহলে 2 পেজ লেখার মতো। আমি কি 2 পেজ লেখার মতন আমি জানি এটা সম্পর্কে? আর ভাইভাতে কি হবে, বড় জোর আপনার 2 মিনিট ওটার উপরে বলতে বলতে হবে, মানে আপনি মোটামুটি আইডিয়া থাকলে হইলো, ওই আইডিয়াটা নিয়ে আপনি সামনে আগাবেন, শেষ। হ্যাঁ, আজকে এইটাই আমি আপনার কাজ। ক্লাসটা মিস করছি, মানে আমি শুরুর দিকে আসতে পারিনি, আমি জানি না, হঠাৎ করে 8:30 দেখলাম, আমি মনে করছি 9টার দিকে হবে। তো ভাইয়া মানে আমি বই বুক লিস্ট এটা কিছু বুঝি নাই। বুক লিস্টটা কি দেখছেন ভাই, যেটা এখানে অ্যাড করা হয়েছে? এই না, যে আমি দেখি নাই। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাই।
নাম কি ভাই? আপনারা একটু সোর্সটা লিখলে বুঝবেন, মানে বাংলাদেশ বিষয় বলি আপনি যে গাইড থেকে পড়বেন সেটাই আপনার সোর্স। ইন্টারন্যাশনাল যে এম্পিরিক্যাল প্রবলেম সলভিং যেটা পড়বেন ওইটা রচনার একটা সোর্স। অর্থনৈতিক সমীক্ষার আমি একদম চ্যাপ্টারের নাম শুদ্ধ লিখে দিছি, কোন কোন চ্যাপ্টার সব পড়তে হবে, এগুলো না পড়ে যাওয়া যাবে না। এবং একদম শুরুতে সামষ্টিক অর্থনীতির একটা সামারি টাইপের থাকে, ওটা পড়তে হয়। এইগুলো হচ্ছে না পড়ে যাওয়া যাবে না, এই চ্যাপ্টার গুলা অর্থনৈতিক সমীক্ষা। প্রধানমন্ত্রী যে 10 উদ্যোগ আছে, পিএম এর যে ইনিশিয়েটিভস, সেই 10 উদ্যোগ গুলা দেখতে হবে, মেগা প্রজেক্ট গুলা দেখতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের, মানে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট গুলা থাকে, যেরকম নারী রিলেটেড সার্চ দিলে দেখবেন আছে নারী শিশু উন্নয়ন কল্যাণ এরকম মন্ত্রণালয়, তারপরে প্রবাসী কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই এই যে মন্ত্রণালয়গুলো আপনার সামনে আসবে, এই রিলেটেড জিনিসগুলো আপনার পড়তে হবে। এবং যখন আপনি লিখবেন আপনার ব্রেনে হিট করতে হবে যে আমি এই রিলেটেড ওয়েবসাইটটা কি, এই রিলেটেড হচ্ছে সংবিধানে কোনো ধারা আছে কিনা, এই রিলেটেড হচ্ছে সরকারের উদ্যোগগুলো কি আছে, এই রিলেটেড সমীক্ষায় কিছু পড়ছি কিনা, বাংলাদেশ বিষয়বলির কোনো চ্যাপ্টার ভিতরে আমার এটা মাথায় আছে কিনা, ইন্টারন্যাশনাল কিছু ইস্যু আছে কিনা। এইগুলো আপনার সোর্স, রচনা লেখার সময় মাথায় এই সোর্স গুলা খেলা করাইতে হবে এবং ওইভাবে আপনি একটা ফরম্যাট দাঁড় করাই নিবেন এবং সেটার রেসপেক্টে আপনি হচ্ছে ফুল রচনাটা লিখবেন। এই যেরকম একটা ফরম্যাট থাকবে যে আমার হচ্ছে একটা ভূমিকা থাকবে, তারপরে এইভাবে এইভাবে আগাইছি, এইভাবে আগাইছি, এইভাবে আগাইছি, এই। হ্যাঁ, আপনি মোটামুটি ক্লাসটা প্রথম আধা ঘন্টা একটু রেকর্ডটা দেখে নিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, এই জিনিসটা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন তাহলে ভাইবার টাইম আসলে আপনাদের আমার কথা মনে পড়বে, আর যদি অ্যাভয়েড করে দেন তাও মনে পড়বে, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিই, রেকর্ডটা বন্ধ করি।